আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে ক্লাসটা একটু আসতে দেরি হয়ে গেছে, তো আপনারা যুক্ত হয়ে যান এবং জানান যে আমার অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, আপনারা জানিয়ে ফেলেন, আমি কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। দেখি মোবাইলের মধ্যে টেনে এসে যেন আপনাদের কমেন্টগুলো দেখতে পারি। আচ্ছা, মানুষজন আস্তে আস্তে আসা শুরু করে দিছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। অফিসে এসে সবকিছু কানেক্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকেও একটু লেট হয়ে গেল। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অফিসের সেট আপ বা স্মার্ট বোর্ডে সবকিছু ঠিকঠাক আছে। এখন থেকে ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে আপনাদের স্মার্ট বোর্ডে হবে। আর আমি ইনশাল্লাহ আজকেই চেষ্টা করব আপনাদের যে প্রথম ক্লাসটা যেটা নেওয়া হয়নি, সেই না নেওয়া ক্লাসটা, মানে যেটা ওই যে প্রথম দিন ইন্টারাপ্ট হয়ে গেল ঘূর্ণিঝড়ের দিন, ওই সময়ের যে ক্লাসটা ওটা আমি আবার রেকর্ড করে আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার, সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে? একটু জানান তো, তাহলে শুরু করে দিই। যদি অডিও ভিডিও যা যা আছে, মানে আপনারা সবকিছু যদি ক্লিয়ার দেখতে পান, শুনতে পান, আমাকে জানান, আমি শুরু করে দিব। একটু আমাকে কনফার্ম করেন সবকিছু পরিষ্কার ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে শুরু করে দিই। আজকের ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, আজকে মোটামুটি ছোটখাটো একটা ক্লাসের মাধ্যমেই হয়ে যাবে সবকিছু। আহ, তো শুরু করে। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপারের ক্লোজ টেক্সট উইথ ক্লুজের আজকের ক্লাসটা। সো ক্লোজ টেক্সট উইথ ক্লুজের কিন্তু আমাদের আলাদাভাবে কোনো রুলস নাই, বা আলাদাভাবে কোনো মানে কি বলা যায় মুখস্থর বা জানার কিছু নাই। এটা হচ্ছে আমাদেরকে সেন্সের মাধ্যমে আগে কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট বুঝে সেইখানে কোথায় কোথায় কি ওয়ার্ড বসতে পারে, কোন কোন ওয়ার্ড বসতে পারে, সেটা অনুযায়ী আমাদেরকে সলভ করা যেতে পারে। কখনো এটা সহজ আসে, কখনো এটা কঠিন আসে। উইদাউট ক্লুজে নর্মালি আমাদের প্রবলেম বেশি হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় উইথ ক্লুজের ক্ষেত্রে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কিভাবে কি বসাবো। এখানে কিন্তু একটা জিনিস হয় কি, ক্লোজ টেক্সট উইথ ক্লোজ একটা গ্রামাটিক্যাল চেঞ্জের ব্যাপার থাকে। সো আপনাকে কিছু কিছু গ্রামাটিক্যাল জিনিস একটু বুঝতে হবে, সেটা বুঝে আপনাকে ওই যে জায়গাটা বসাচ্ছেন সেই জায়গায় পার্টস অফ স্পিচ অনুযায়ী একটু চেঞ্জ করে নিতে হবে। সো আমি যদি একটু বলি ক্লোজ টেক্সট উইথ ক্লুজ সম্পর্কে, আপনি যদি ভালো করতে চান, আপনার যে দুইটা জিনিসে মানে বেশ ভালো গ্র্যাপ থাকা লাগবে। ঠিক আছে? সেটা হচ্ছে মানে যে দুইটা জিনিস আপনার কি বলা যায়, গ্র্যাপ থাকা লাগবে বা ভালো ফোকাস থাকা লাগবে, যে দুটো জিনিস আপনার ভালো বোঝা লাগবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচ না বুঝলে আপনি কোন পার্টস অফ স্পিচটা বা কোন গ্যাপে কিরকম ওয়ার্ডটা বসাবেন না, ওই গ্যাপে ওই ওয়ার্ডটা বসানোর জন্য যে আপনাকে বক্সের ভিতরে যে ওয়ার্ডটা দিয়েছে সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন এটা আপনাকে বুঝতে হবে। সেই জন্য পার্টস অফ স্পিচ জানাটা জরুরি। আরেকটা হচ্ছে কনটেক্সট। যে প্যাসেজে বা প্যাসেজের মধ্যে যে কনটেক্সটে কথাবার্তা বলা হচ্ছে সেই কনটেক্সট অনুযায়ী কোন ওয়ার্ডটা মিনিংফুল, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি জাস্ট এই দুটো জিনিস বুঝেন, এটা একদম ইজি। ক্লাস আজকে কিন্তু খুব বেশি বড় হবে না। আমি মেইনলি আপনাকে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আসছি, বোর্ড কোশ্চেন আপনাকে দেখাবো। বোর্ড কোশ্চেনগুলো সহজ থেকে ইজি পর্যন্ত আমি র্যাঙ্কিং করার চেষ্টা করছি। এই বোর্ড কোশ্চেনগুলো আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে সলভ করবেন, সেটাই হচ্ছে আজকে দেখানোর বিষয়। ঠিক আছে? সো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের মানবন্ধনটা আমি ওই দিন দেখেছিলাম। সো আমাদের প্রথম যে ক্লাসটা, সেই ক্লাসের মধ্যে আমি ইনশাল্লাহ এই তিনটা টপিক আপনাদেরকে দেখা দিব। সামারিটা আমি রাইটিং পার্টের সাথে দেখাবো, সামারিটা আপাতত থাক, এটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা আছে। আর আজকে হচ্ছে আমাদের ক্লোজ টেক্সট উইথ ক্লোজ, এরপর উইদাউট ক্লোজ আর রিঅ্যারেঞ্জ করলে দেখা যাবে আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর রাইটিং পার্টে আপনাকে বাকি সব দেখা দিব ইনশাল্লাহ। সামারিটার চেষ্টা করবো আমি আলাদাভাবে আপনাকে বোঝাতে, যেন সামারি কিভাবে লিখতে হয় সেটা আপনি নিজে থেকে, মানে যে কোনো সিন হোক আনসিন হোক, আপনি সামারি লিখতে পারেন। সো টেনশনে কিছু নেই, আমরা একটা একটা করে সব শেষ করবো ইনশাল্লাহ। ওকে, সো আসেন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা যে রিড দ্য ফলোইং টেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুটেবল ওয়ার্ড। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড। সব ওয়ার্ড আপনার লাগবে না, ঠিক আছে, এই একটা ব্যাপার। আর মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। এখন গ্রামাটিক্যাল চেঞ্জ বলতে কি বোঝায়? গ্রামাটিক্যাল চেঞ্জ বলতে আপনার যে কোনো, আপনাকে যে ওয়ার্ডটা দেয়া আছে সেটার পর আপনি সাফিক্সও বসাইতে পারেন চেঞ্জ করার জন্য, আবার আপনি আগে প্রিফিক্সও বসাইতে পারেন। ঠিক আছে? তো সাফিক্স প্রিফিক্স বসাইতে পারেন, এভাবে আপনি একটা চেঞ্জ করতে পারেন, এটা একটা গ্রামাটিক্যাল চেঞ্জ। আর একটা গ্রামাটিক্যাল চেঞ্জ হচ্ছে
টেন্সার নাম্বার, যে আপনি ওই যে আপনাকে যে ইয়াটা দেওয়া হয়েছে, ওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেই ওয়ার্ডটা যদি কোনো ভার্ব হয়ে থাকে, ওই ওয়ার্ডটা, এটা হচ্ছে নাউন বা ভার্বের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নাউন না, অ্যাকচুয়ালি টেন্স, তো টেন্সটা নর্মালি ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যে আপনাকে গ্যাপের মধ্যে একটা ভার্ব দিয়ে দিল, ওই ভার্বটাকে আপনি টেন্স এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ করে দিলেন। তো নর্মালি গ্রামাটিক্যাল চেঞ্জের মধ্যে এই দুইটাই বেশি পড়ে, ঠিক আছে। সো আমি যদি এখন আপনাদের দেখাই, একটু দেখেন, প্রথমে একটা আমি সলভ করে দেখি, যে দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ এন ড্যাশ নেশন। আচ্ছা, এখানে একটা সেন্টেন্সেই তিনটা গ্যাপ, কি কি হইতে পারে? দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ, আগে আমরা কনটেক্সটটা বুঝতে চেষ্টা করি যে কি নিয়ে কথা বলতেছে। ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান ড্যাশ নেশন অন মার্চ 26, 1971। তো মার্চ 26, 1971 হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস নিয়ে যখন কথা হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে একটা মোস্ট ড্যাশ ইভেন্ট, এর মানে হচ্ছে যে আমাদের স্বাধীনতা দিবসটা বা এই স্বাধীনতার যে দিনটা, যেদিন আমরা স্বাধীন হয়েছি, সেটা যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুবই গ্লোরিয়াস একটা দিন, সেই ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মেনলি কনটেক্সটের ব্যাপারটা, মানে এই প্যাসেজের মূল ভাব তো হয় এটাই, ঠিক আছে, যে আমাদের এই বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা হবে। সো এখানে আমি বলতে পারি ইন্ডিপেন্ডেন্স যেহেতু একটা গ্লোরিয়াস, ভিক্টোরিয়াস, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ জাতীয় কিছু বসবে। সো পজিটিভ অ্যাডজেক্টিভ জাতীয় এখানে যে ইন্ডিপেন্ডেন্স, অ্যাটাক, বার্থ, রিমেম্বার, এখানে যা যা আছে তার মধ্যে আপনি কোনটা বসাতে পারেন? আপনার কিন্তু সবার আগে চোখ যাবে ভিক্টোরিয়াসের দিকে, যে দ্য মোস্ট ভিক্টোরিয়াস ইভেন্ট, ঠিক আছে। দ্য মোস্ট ভিক্টোরিয়াস ইভেন্টটা হচ্ছে এদিকে সবচেয়ে বেশি সুইটেবল। দ্য মোস্ট গ্রেট হয় না, কারণ অলরেডি মোস্ট আছে, তখন গ্রেট বসবে না, গ্রেটেস্ট বসবে। সো গ্রেট হবে না, এখানে ভিক্টোরিয়াস হবে। অন্যান্যগুলো বসার সুযোগ নেই, চ্যাম্পিয়ন ওইদিকে বসার সুযোগ নেই। ওকে, সো আমি এখানে লিখতে পারি যে এইটা হচ্ছে আমাদের এ নাম্বারের আনসার। দ্য মোস্ট ভিক্টোরিয়াস ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান ড্যাশ নেশন। আচ্ছা, ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান ড্যাশ নেশন। সো শুরুতে আপনার মনে পড়ে ইজ হার ইন্ডিপেন্ডেন্স অন 1971, কিন্তু এখানে হার ড্যাশের পর বলা হচ্ছে অ্যাজ অ্যান ড্যাশ নেশন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সটা এই বি নাম্বারে বসাচ্ছে বেশি সি নাম্বারে বসাটা অ্যাপ্রোপ্রিয়েট। তো হারের পর অন্য কিছু বসবে, কি বসবে এটা আমরা পরে দেখতেছি, কিন্তু এখানে আমি এটুকু বলতে পারি যে অ্যাজ অ্যান ড্যাশ নেশন। সো এইখানে আমি লিখতে পারি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, কারণ ইন্ডিপেন্ডেন্ট ছাড়া এই যে একটা ওয়ার্ড ইউজ হয়ে গেছে অ্যাজ অ্যান যেহেতু, আর এখানে যেহেতু অ্যান আছে, তো এখানে যেটাই বসবে সেটা শুরুতে একটা ভাওয়েল থাকবে। সো ভাওয়েল কোনটা কোনটা শুরুতে আছে আপনি যদি দেখেন, এখানে কোনটা শুরুতে ভাওয়েল নেই, শুধু অ্যাটাক আর ইন্ডিপেন্ডেন্স ছাড়া। সো এখানে অফকোর্স ইন্ডিপেন্ডেন্স বসবে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে আমাদের সি নাম্বার গ্যাপের অ্যান্সার গেল। আমি বি নাম্বার গ্যাপটা খালি রাখলাম, আপনি একটা একটা করে জাস্ট কনটেক্সট বুঝে বুঝে এরকম গ্যাপটা ফিল আপ করে যান। ওকে, এভাবে আগান। তারপর যখন দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড বসে গেছে, অনেকগুলো গ্যাপ এলিমিনেট হয়ে গেছে, তখন আপনি এখান থেকে আবার ইজিলি চুজ করতে পারবেন যে আচ্ছা কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা তো ইজি, তাই এটা বেশি সময় লাগবে না, কিন্তু বাকিগুলো একটু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু ভাবনার ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। সো আসেন, ইট ইজ এ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ। আচ্ছা, ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ, এখানে হচ্ছে ইট ইজ এ রেড লেটার ড্যাশ অফ বাংলাদেশ আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান। আচ্ছা, it is a red letter day in the dash of Bangladesh, but the Pakistan began to dash our people. At first, they dash our language. আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হবে, এখানে মানে বক্সের ক্ষেত্রে কিছু একটা ভুল আছে, কারণ এই যে বক্সগুলো আছে এই জিনিসটা এখানে ম্যাচ করতেছে না কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, এবার তো কারণ এখানে আপনি শুধু দেখেন ইন্ডিপেন্ডেন্স আর ভিক্টোরিয়াসটা ম্যাচ করতেছে, বাকি কোনটা ম্যাচ করতেছে না, এই জায়গাটা একটু দেখা লাগবে। বাট দ্য পাকিস্তান বেগান টু, আচ্ছা, দ্য পাকিস্তান বেগান টু অ্যাটাক আওয়ার পিপল, এফ নাম্বারটা হবে অ্যাটাক আওয়ার পিপল। আমরা কিন্তু ডি আর ইটা খালি রাখছি, যে এই জিনিসটা যেহেতু এই বার্থটা আফটার দ্য, এখানে যে কোনো কিছু বসতে পারে, এখানেও ইন্ডিপেন্ডেন্স আমি দেখতেছি ইতে বসতে পারছে, তো আমি এখানে সি দেখার পর আমি রাখলাম যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা কি হইতে পারে একটু দেখা যাক। ওকে, সো আমি এখানে লিখলাম ম্যাডাম বিগান টু অ্যাটাক আওয়ার পিপল। এরপর দেখি অ্যাট ফার্স্ট দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারপর উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু দ্য মাস আপসার্জ অফ 1969, মানে একদম 52 থেকে আমাদের লিবারেশন পর্যন্ত পুরো কাহিনী বলতেছে, ঠিক আছে। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট led to the mass upsurge of 1969. As a result, the war of liberation dash place in 1971. তো প্লেস দেখে আপনি বুঝতেছেন এখানে টেক এর জায়গায় টুক প্লেস বসবে, যেহেতু 1971 পাস, তো এখানে টুক প্লেস বসবে, এটা হচ্ছে এইচ নাম্বার। After 9 months of struggle, the Pakistani were compelled to dash and we won dash. আচ্ছা, তো এইখানে আমরা জাস্ট কয়েকটা গ্যাপ পাইছি, বাকি সব যে is I remember as a nation is in the, আচ্ছা,
ইতে হবে আফটার দ্য বার্থ অফ সাবকন্টিনেন্ট, এটা ইতে হবে আফটার দ্য বার্থ অফ সাবকন্টিনেন্ট। কারণ আপনি দেখতেছেন বাংলাদেশ ইজ হার বার্থ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, এটাও যেমন হয় তেমন এখানে আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, তো এখানেও আপনি বলতে পারেন আফটার দ্য বার্থ অফ বাংলাদেশ। তো এখানে বার্থটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তারপর আরেকটা যেটা আমরা বলতে পারি, দ্য মোস্ট ভিক্টোরিয়াস ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার, প্রথমে আমরা ভাবছিলাম কিন্তু ইজ হার বার্থ, ওকে, যে জিনিসটা এখানে ইয়ে করছিলাম যে আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম দ্য মোস্ট ভিক্টোরিয়াস ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার বার্থ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, যে বাংলাদেশের জন্য সবচেয়ে মানে বিজয়মূলক বা বিজয় সূচক যে ঘটনা সেটা হচ্ছে তার একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে যে তার জন্মগ্রহণ, কিন্তু এখানে জন্মগ্রহণ অর্থে না, এখানে হবে হার প্রেস্টিজ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, ঠিক আছে, হার প্রেস্টিজ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, যে এখানে হার প্রেস্টিজ বা তার সম্মান একজন একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তার সম্মানটা হচ্ছে দ্য মোস্ট ভিক্টোরিয়াস ইভেন্ট ইন মার্চ 26, 1971, ঠিক আছে। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে এখানে বি বসাবো, আমি সিরিয়াসলি এখানে প্রথমে বি বসাবো ভাবছিলাম, যে বিতে বার্থ বসাবো, কিন্তু পরে দেখলাম যে না, এখানে বিতে বার্থ খাটে না। সো এখানে দেখা গেছে যে আমি যে গ্যাপটা, মানে যে জিনিসটা আমার কাছে মনে হতে পারে যে একই জিনিস দুই জায়গায় বসতে পারে, সেরকম জিনিসগুলো আমি জাস্ট গ্যাপ রেখে দিব, পরে আস্তে 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 সেগুলো ফিল আপ করে দিব, তখন বাকিগুলো মোটামুটি বসে যাবে যে এই ওয়ার্ডটা এই জায়গার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং এইখানে এই ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ড বসতে পারে না, সেইভাবে আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে। আজ আর প্রেস্টিজ অ্যাজ অ্যান নেশন। আচ্ছা, এখানে একটা মিনিট, অপশনগুলো ঠিক নাই কিছু কিছু, হ্যাঁ কিছু কিছু অপশন একটু এদিক ওদিক, এটা দেখতেছি। টুক প্লেস লোয়ার ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু কিছু অপশন একটু ঝামেলা আছে, মেন জিনিসটা খেয়াল করছে, এখানে কিছু কিছু অপশন একটু ঝামেলা আছে। সো এটা না হয় একটু থাক, আমি পরেরটা দেখতেছি, এটা একটু থাক, আমি এটা পরেরটা দেখতেছি এটা কি করা যায়। আপাতত বরিশাল বোর্ড দিয়ে এটা কন্টিনিউ করতেছি, এই ওয়ার্ডে এখানেও হয়তো কিছু কিছু গ্যাপে ঝামেলা আছে, এই জিনিসটা আমি একটু পর দেখতেছি, অপশনগুলো কিছু কিছু ঠিক নেই, এটা আমিও দেখতেছি। আচ্ছা, বরিশাল বোর্ড 22 দিয়ে যদি দেখি, ড্যাশ ব্লাইন্ড পিপল ক্যান নট ড্যাশ, দ্যার সেন্স অফ ড্যাশ বিকামস ফার মোর, ওকে, তো এখানে কি বোঝা যাচ্ছে, ব্লাইন্ড পিপল ক্যান নট একটা কিছু, মানে তারা কোনো একটা কিছু করতে পারে না, তাদের একটা অপারগতা, দেয়ার সেন্স অফ ড্যাশ বিকামস ফার মোর ড্যাশ দেন দ্য মোস্ট সাইটেড পিপল। আচ্ছা, মোস্ট সাইটেড পিপল মানে দৃষ্টিশক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে আমি এটুকু বলতে পারি যে ব্লাইন্ড পিপল যে দেখতে পায় না এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ব্লাইন্ড পিপল ক্যান নট সি হইতে পারে। আচ্ছা, this ability was put to use by a brilliant man dash Louis Braille in the early 19th century. He invented a dash of writing which is in his name the Braille system. আচ্ছা, মানে এখানে আমাদের কনটেক্সটটা হচ্ছে, আগে কনটেক্সটটা বুঝে নিলাম যে মানে ডিরেক্টলি গ্যাপ বসানো আগে শুরু করবেন, আগে জাস্ট মানে গ্যাপগুলো দেখে গ্যাপগুলো আগে সহ আগে একবার প্যাসেজটা রিডিং দিবেন, এই ফুল ইয়াটা এই প্যারাগ্রাফটা, তাহলে এই প্যারাটা রিডিং দিলে আপনার হবে কি যে এইখানে মানে কোন কনটেক্সটে কথাবার্তা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, তারপর আপনার দেখা যাবে গ্যাপটা বসতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখা যাক কি বলা যায়, ড্যাশ ব্লাইন্ড পিপল ক্যান নট ড্যাশ দেয়ার সেন্স অফ ড্যাশ। আচ্ছা, দেয়ার সেন্স অফ ড্যাশ, তো এখানে যেহেতু তারা বলছে ব্লাইন্ড পিপল ক্যান নট ড্যাশ, তো এখানে মোস্ট সাইটেড পিপল যেহেতু বলা আছে, তো তারা আমরা বলতে পারি যে ব্লাইন্ড পিপলদের অক্ষমতা কি, তারা দেখতে পারে না, দে ক্যান নট সি। আমি এখানে এটা কিন্তু খালি রাখছি, আমি আগে বিটা দেখতেছি, সো আমি বি এর আগে এখানে সি এর আগে বিটা বসাইলাম, ঠিক আছে, সিটা বি নাম্বারে বসাইলাম যে ব্লাইন্ড পিপল ক্যান নট সি, দেয়ার সেন্স অফ ড্যাশ বিকামস ফার মোর dash than that of most cited people. তো সাইটেড পিপল থেকে তাদের কোন ফিলিংসটা বেশি হবে, সেখানে ফিলিংস এর মধ্যে এটা আমরা বলতে পারি যে দ্য সেন্স অফ টাচ, ঠিক আছে, সেন্স অফ রিড বা অন্যান্য কিছু তো হবে না, তো সেন্স অফ টাচ হবে, সেটা হবে সি নাম্বার, সেন্স অফ টাচ। সেন্স অফ টাচ বিকামস ফার মোর ড্যাশ দেন দ্যাট অফ মোস্ট সাইটেড পিপল, তো যেহেতু তারা দেখতে পায় না, তাদের টাচটা নর্মাল পিপলের চেয়ে উইক না, নর্মাল পিপলের চেয়ে আরো স্ট্রং হবে, কারণ একটা মানুষের যখন একটা ইন্দ্রিয় অকেজ থাকে তার বাকি ইন্দ্রিয়গুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। একটা মানুষ যখন মানে শুনতে পায় না তখন দেখা যায় তার দৃষ্টিশক্তি বা তার অন্যান্য শক্তি খুব প্রখর হয়ে যায়। কোনো মানুষ যখন চোখে দেখতে পায় না, তার টাচ করার শক্তি, তার টাচ সেন্সিং, তার স্মেল সেন্সিং এগুলো খুব প্রখর হয়ে যায়। সো এটাকে আমরা বলতে পারি দ্যাট সেন্স অফ টাচ বিকামস ফার মোর এর সাথে এখানে বলতে পারি যে ইমপ্রুভড বা ডেভেলপড, তো এখানে ডেভেলপড আছে, আমি ডেভেলপডটা বসালাম, ঠিক আছে, বিকামস ফার মোর ডেভেলপড than that of most side of people. আচ্ছা, this ability was put to use by a brilliant man dash Louis Braille, তো dash Louis Braille আমি এখানে কি বলতে পারি, a brilliant man named Louis Braille, a brilliant man known as Louis Braille, a brilliant man called Louis Braille। সো এখানে named বা known as তো নাই, কল আছে, আমি এখানে কল বসাবো, ওকে, একটা আমি কিন্তু এখনো এই নাম্বারটা ধরিনি,
আমি জাস্ট যেগুলো যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এইখানে এইরকম জিনিসগুলো বসতে পারে, সেই রকম জিনিস থেকে আমি জাস্ট বক্সে কি আছে সেটা দেখে দেখে ফিল আপ করে দিতেছি। ওকে, a brilliant man called Louis Braille in the early 19th century he invented a dash of reading, a dash of writing। আচ্ছা, a dash of writing, তো যেহেতু এখানে দেখতে পাইতেছে না অন্ধরা, তো তাদের টাচ সেন্সিং যেহেতু টাচ সেন্সিং ভালো কিন্তু দেখতে পায় না, সো এইটাকে কাজে লাগে তার জন্য একটা রাইটিং এর কিউ ভাবন করা যায়, রাইটিং এর সিস্টেম, একটা রাইটিং এর মেথড, একটা রাইটিং এর প্রসেস, ঠিক আছে, একবার রাইটিং এর উপায়। তো এখন প্রসেস বা উপায় আমি কি দেখতে পারি, এখানে উপায় দেখতে পাই যে ওয়ে অফ রাইটিং হয়, ঠিক আছে, এখানে ওয়ে অফ রাইটিং একটা প্রপার fill in the gap হয়, সো আমি এখানে গ্যাপে ওয়ে বসাতে পারি। which dash his name, আচ্ছা which dash his name, so which এর পর কি হবে, which read although বা use tips তো হবে না, bear, আচ্ছা which bears his name, বা হ্যাঁ which bears his name, so এখানে bear হওয়ার কথা, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে আমি bears দিলাম, which bears his name, যে এই ব্রেইল সিস্টেম যে আমরা বললাম যে দ্য ব্রেইল সিস্টেম, তো এখানে ব্রেইল সিস্টেমে কিন্তু লুইস ব্রেইলের নামটা আছে, তো এটা লুইস ব্রেইলের নামটাকে বহন করতেছে বা বিয়ার করতেছে, সে অর্থে আমি এখানে বলতে পারি which bears his name। ওকে, তো এখানে বিয়ার্স হবে, এই জি নাম্বার, আমাদের এই জি নাম্বার হচ্ছে বিয়ার্স। The Braille system reproduces the letters of the alphabet by a series dash in certain positions which are raised on the paper। মানে হচ্ছে কি, the Braille system যে এই আমাদের আলফাবেটের লেটারগুলোকে নতুন করে রিক্রিয়েট করে বা রিপ্রোডিউস করে একটা সিরিজের মাধ্যমে, যে মানে এক অন্যভাবে রিপ্রোডিউস করে, যেটার মাধ্যমে দেখা যায় অন্ধরা টাচ করে করে, মানে উঁচা নিচাটা টাচ করে করে বুঝতে পারে। যেমন একটা সমান সারফেস, সেটা কিন্তু যে একটা স্মার্টবোর্ড কিন্তু পুরাটা সমতল, কিন্তু আমি এখানে লেখাটা জাস্ট স্ক্রিনে দেখে বুঝতেছি কি লেখা, কিন্তু একজন অন্ধ মানুষ তো বুঝবে না, তাকে হাতে ধরে ধরে টাচ করে বুঝতে হবে, তো এই জন্য উঁচা নিচা রাখতে হবে। সো সেই উঁচা নিচার জন্য একটা সিরিজ অফ কি ইউজ করা যাবে, একটা সিরিজ অফ অপশন যদি দেখেন, সিরিজ অফ টিপস বা সিরিজ অফ ইউজ না, সিরিজ অফ ডট ইউজ করা যেতে পারে, ঠিক আছে, সিরিজ অফ ডটস। আপনি যদি নাও জানেন যে ব্রেইল সিস্টেমে ডট ইউজ করে, আপনি তাও অপশন দেখে বুঝতে পারতেছেন যে এখানে সিরিজ ডটস হবে বাই এ সিরিজ অফ ডটস, এখানে অফটা মিসিং, এখানে সিরিজ অফ হবে, সিরিজ অফ ডটস ইন সার্টেন পজিশনস হুইচ আর রেজড অন দ্য পেপার, পেপারের উপর উঁচা হয়ে থাকে। ওকে, পেপারের উপর উঁচা হয়ে থাকে, আপনাদের কমেন্ট তো দেখা যাচ্ছে না। ওকে, the blind person runs the dash of his fingers, run the dash of his fingers। আচ্ছা, এখানে run the dash of his fingers, তো এখানে dash of, এখানে যে কোনো একটা নাউন বসবে, ঠিক আছে, যে তার ফিঙ্গারের কি সে মানে পেপারের উপর দিয়ে চালায় যায় বা পেজগুলোর উপর দিয়ে, পৃষ্ঠাগুলোর উপর দিয়ে সে কি চালিয়ে যায়, এখানে প্রিন্ট তো হবে না, এখানে হবে টিপস, আঙ্গুলার আগাটা, এটাকে বলা হয় টিপস, ঠিক আছে, আঙ্গুলার আগাটাকে বলা হয় টিপস। আর across the pages of the braille book and can work out the letters and numbers dash there। আচ্ছা, এখানে ইউজড দেয়ারও হইতে পারে, প্রিন্টেড দেয়ারও হইতে পারে, কিন্তু ইউজড এর চেয়ে প্রিন্টেডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ একটা বুক বা একটা পেজের মধ্যে লেটারগুলো নর্মালি ইউজ করে না, লেটারগুলো নর্মালি প্রিন্ট করা হয়, ঠিক আছে, লেটারগুলো নর্মালি প্রিন্ট করা হয়, তাই হবে কি, এটা যে নাম্বারটা হবে হচ্ছে প্রিন্টেড দেয়া। এইখানে কিন্তু মোটামুটি মতো সব শেষ। এবার আমি আমার ফার্স্ট গ্যাপটা আসি, যেটা আমি রেখেছিলাম মাঝখানে, কিন্তু আমি একবার ফার্স্ট গ্যাপটার দিকে তাকাই নাই, এখন আমি দেখতেছি। আচ্ছা, যে বাকি কি আছে, রিড ইউজড অলদো, তো আমি কি বসাতে পারি, ড্যাশ ব্লাইন্ড পিপল ক্যান নট সি দেয়ার সেন্স অফ টাচ ইজ মোর ডেভেলপ, তো মানে বলছে তাদের একটা অক্ষমতা সত্ত্বেও তাদের আরেকটা সেন্স খুব ডেভেলপ, তো এই ক্ষেত্রে আমি বসাইতে পারি হচ্ছে অলদো, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বসাইতে পারি অলদো, কারণ অল এরকম সেন্টেন্স শুরুতে বসে, যদিও বা সত্ত্বেও অর্থে বসে। সো প্রথমটা একটু ঝামেলা ছিল, আমি যেটা বুঝলাম প্রথমটা অনেক কিছু মিলতেছিল না, কিন্তু এই জিনিসটা যে আপনারা দেখলেন এখানে কিন্তু খুব সহজেই মিলে গেছে জিনিসটা। ওকে, সো মোটামুটি আপনারা বুঝতেছেন জিনিসপত্র। আমার এখানে কমেন্ট আসতেছে না কেন বুঝলাম না, আপনাদের কমেন্ট দেখা যাইতেছে না। আচ্ছা,
এটা তো গ্যাপের প্রবলেম, কোনটা মনে হয় বক্স অফ হয়ে গেছে ইয়া করার সময়, টাইপিং করার সময় কোন একটা বক্স অফ হয়ে গেছে, ওটা থাক। ইকোলজি সিস্টেমটা দেখি। অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ড্যাশ দ্য ওয়ে ইন উইচ পিপল অ্যান্ড অ্যানিমাল প্ল্যান্টস আর রিলেটেড টু ইচ আদার টু দেয়ার সারাউন্ডিংস ইজ নোন অ্যাজ ইকোলজি। তো এখানে হচ্ছে আশা করি বাকিগুলোতে এরকম সমস্যা হবে না। অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ড্যাশ, এখানে ড্যাশটা কি হইতে পারে, ইকোসিস্টেমও হইতে পারে, ইকোলজিও হইতে পারে, ঠিক আছে। এখন ইকোসিস্টেম হবে না ইকোলজি হবে, এটা এখন আমি বুঝতে পারছি না, কারণ আমি এখনো প্যাসেজটা পুরোপুরি যাইনি। সো এই গ্যাপটা ফাঁকা থাকে, এখানে কি বসে এটা পরে দেখবো। দ্য ওয়ে ইন উইচ পিপল animals and plants are related to each other and to their surroundings is dash as ecology। আচ্ছা, is called as ecology হইতে পারে, is known as ecology হইতে পারে, is named as ecology হইতে পারে। তো নো বা নেম বা কলের মধ্যে কি আছে, এখানে নো আছে, ঠিক আছে। সো আমি এখানে বি নাম্বারে বসলাম is known as, ঠিক আছে। এখানে লাস্টে আমি জাস্ট পাস্ট করে দিলাম is known as, যেহেতু প্যাসিভ, ওকে আমি এটা পাস্ট করে দিলাম, is known as ecology। The dash is a complex web that dash animals, plants and every other life form in the biosphere। আচ্ছা, এখানে সি নাম্বার কি হইতে পারে, এই সি নাম্বার হবে এই যে এই ইকোসিস্টেম এন্ড ইকোলজির মধ্যে একটা হবে এ নাম্বার, একটা হবে সি নাম্বার, একটা হবে ইকোসিস্টেম, একটা হবে ইকোলজি, কিন্তু কোনটা হবে এটা কিভাবে বুঝবো একটু দেখ। The dash is a complex web that dash animal, plants and every other life form। So এমন একটা কমপ্লেক্স ওয়েব মানে হচ্ছে জাল, তো যে জালটা অ্যানিমাল এবং প্ল্যান্ট এবং বাকি সবকিছুকে কি করে, বাকি সবকিছুকে মানে এখানে আপনি কনটেক্সট পড়ে যেটা বুঝছেন, এখানে কি করতে পারে, কানেক্ট করতে পারে, কারণ শুরুতে বলাই হয়েছে যে রিলেটেড টু ইচ আদার অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস। সো এইখানেও সে হয়তো এই কমপ্লেক্স ওয়েবটা এমন একটা ওয়েব যেটা অ্যানিমাল, প্ল্যান্টস এবং বাকি লাইফের আদার ফর্মস গুলাকে একসাথে কানেক্ট করতেছে, একসাথে যুক্ত করতেছে। সো এখানে কানেক্ট টাইপের কিছু একটা বসবে, ঠিক আছে, কানেক্ট টাইপের কিছু একটা ভার্ব বসবে, দ্যাট কানেক্টস অ্যানিমালস, প্ল্যান্টস এরকম কিছু। সেখানে একটা ভার্ব বসবে, আমাকে ভার্ব খুঁজতে হবে। সো এইখানে আপনি যদি দেখেন হ্যাং একটা ভার্ব, রাইজ একটা ভার্ব, কিন্তু যেটা বসার মতো না, নো তো আমি ইউজ করে ফেলছি, লিঙ্ক একটা ভার্ব। সেখানে বলতে পারি দ্যাট লিঙ্কস অ্যানিমালস, প্ল্যান্টস এন্ড এভরি আদার লাইফ ফর্ম ইন দ্য বায়োস্ফিয়ার। আমাদের যে বায়োস্ফিয়ারটা আছে, মানে জীবমণ্ডলটা আছে, সেই জীবমণ্ডলের মধ্যে এগুলাকে অ্যাটাচ করতে পারে। সো এটা হচ্ছে ডি নাম্বারটা হবে আমাদের লিঙ্ক, দ্যাট কমপ্লেক্স ওয়েব দ্যাট লিঙ্কস animals, plants and every other life form in the biosphere। All these things dash together, all these things dash together। তো এইখানে ড্যাশ টুগেদার আমি কি দিতে পারি, ফিক্স টুগেদার দিতে পারি, ব্যালেন্স টুগেদার দিতে পারি, ইন্টাররিলেটেড টুগেদার দিতে পারি, তিনটাই হইতে পারে। সো আমি এই নাম্বারটাও ফাঁকা রাখলাম, ওকে। দ্য স্টেট ইজ ইন দ্য সিস্টেম ইজ ইন আ স্টেট অফ ডাইনামিক ড্যাশ। আচ্ছা, ইজ ইন আ স্টেট অফ ডাইনামিক ড্যাশ, তো ডাইনামিক ড্যাশ এটা কি হইতে পারে, which means by dash any one part of the web you can affect all the other parts। আচ্ছা, তো সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট অফ ডাইনামিক ড্যাশ মানে হচ্ছে এই পুরো সিস্টেমটাই, গতিশীল সিস্টেমটা এমন একটা মানে জিনিসটা গতিশীল, কিন্তু এটা একটা মানে কি বলা যায়, একটা মানে সুস্থিত পর্যায়ে আছে, যেখান থেকে যদি আমি কোনো কিছু মানে আগে পিছিয়ে করি বা কোনো কিছু আমি ডান বাম করি, তখন দেখা যাবে যে আমার এই সিস্টেমটা পুরো বাকি সব পার্ট এফেক্ট হবে, যে এনি পার্ট অফ দ্য ওয়েব ইউ ক্যান এফেক্ট অল দি আদার পার্টস। তো আমি এটা বলতে পারি উইচ মিনস বাই চেঞ্জিং, উইচ মিনস বাই মডিফাইং, উইচ মিনস বাই অল্টারিং। তো এখানে মডিফাইং, অল্টারিং এর জায়গায় এখানে অল্টার্ড আছে, সো অল্টারকে আমি দিব জাস্ট অল্টারিং, আইএনজি বসা দিব। গ্রামাটিক্যাল চেঞ্জ বলতে আমি জাস্ট ভার্বের এই গ্রামাটিক্যাল চেঞ্জটা করবো, ঠিক আছে, বাই অল্টারিং ওয়ান পার্ট। আচ্ছা, ফর ড্যাশ দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মে হ্যাভ সিরিয়াস ড্যাশ কনসিকুয়েন্স। আচ্ছা, ফর ড্যাশ, এখানে ফর ইনস্টেন্স বা ফর এক্সাম্পল আপনি শুনে বুঝে যান, ফরের পর হয় ইনস্টেন্স বসে নাহলে এক্সাম্পল বসে। অনেক কিছু আমাদের পার্টস অফ স্পিচ ভাবাও লাগতেছে না, আমরা জাস্ট গ্যাপটা দেখে বুঝতেছি যে কোনটা বসতে পারে, ঠিক আছে। সেখানে হবে ফর এক্সাম্পল, এইচ নাম্বারটা হবে ফর এক্সাম্পল, যেহেতু এক্সাম্পল আছে। সো the destruction of forests may have serious dash consequences, may have serious dash consequences। তো এখন কিরকম কনসিকুয়েন্সেস হইতে পারে, আপনি যদি দেখেন সিরিয়াস ড্যাশ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স হচ্ছে একটা নাউন, এই নাউনের আগে বসবে একটা অ্যাডজেক্টিভ। তো যেহেতু এখানে সিরিয়াস একটা অ্যাডজেক্টিভ, তো এটা আগে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো অ্যাডজেক্টিভ বলতে কি কি আছে, হ্যাং অ্যাডজেক্টিভ হবে না, হ্যাং ভার্ব, ওয়ার্ল্ড হবে না, ওয়ার্ল্ড কনসিকুয়েন্সেস হয় না, রাইস কনসিকুয়েন্স হয় না। এখন ইন্টাররিলেটেড, ফিক্সড আর ব্যালেন্সড, এই তিনটার মধ্যে যে কোনো একটা, ওকে। ইন্টাররিলেটেড কনসিকুয়েন্সেস, ফিক্সড কনসিকুয়েন্স অথবা ব্যালেন্সড কনসিকুয়েন্সেস। সো এখানে বলতে পারি এখানে ইন্টাররিলেটেড বসতে পারে, বাট স্টিল আমি একটু বসালাম না, কারণ এর আগেও এই সেম জিনিসটা নিয়ে আমার আগে কনফিউশন ক্রিয়েট হয়েছে। সো ইয়ার আইটা আমি ফাঁকা রাখলাম, যেমন এ আর সিটা ফাঁকা রাখছিলাম। এটা আমি আরেকবার সেকেন্ড রিডিং এ দেখবো। ইট ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান বিং
টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড। আচ্ছা, ইট ইজ দ্য ড্যাশ অফ, তো দা প্লাস ড্যাশ প্লাস অফ যখন হবে তখন যেটা হয় কি যে আপনার ইট ইজ দ্য ড্যাশ অফ, এই ইট ইজ দ্য ড্যাশ, এই দায়ের পর সবসময় নাউন বসে, ঠিক আছে? সো আমাকে এমন কিছু বসতে হবে যেটা একটা নাউন। তো নাউন বলতে এখানে কি আছে? ওয়ার্ল্ড একটা নাউন, তো ইট ইজ দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যান বিংস। ওয়ার্ল্ড অফ হিউম্যান বিংস হয় না। রাইজ বা ইন্টারনেটেড ফিক্স সেফ এগুলো তো সব ভার্ব, এগুলো একটা হবে না। ইট ইজ দ্য সেফ অফ হিউম্যান বিংস হয় না। রেসপন্সিবল, তো এইটাকে এখানে আমি যদি রেসপন্সিবিলিটি হইতো তাহলে আমি বুঝতে পারতাম যে এটা মানুষের দায়িত্ব যে এনভায়রনমেন্টকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে, এটা মানুষের দায়িত্ব, এটা মিনিং মিলে বাট ফর্মটা মিলেছে না। সেক্ষেত্রে আমি রেসপন্সিবলটাকে চেঞ্জ করে দিব, গ্রামাটিক্যাল চেঞ্জ, এই যে বলো গ্রামাটিক্যাল চেঞ্জ নেসেসারি, তখন আমি এটাকে চেঞ্জ করে দিব। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিংস টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, ঠিক আছে? ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি, আমি এখানে লিখে দিলাম, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু অফ হিউম্যান বিংস টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড। এই তো গেল। এবার হচ্ছে যে গ্যাপগুলো ফাঁকা রেখেছে সেগুলো দেখি। অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ড্যাশ, এখানে ইকোসিস্টেম হবে না ইকোলজি হবে? আপনি দেখেন দ্য ড্যাশ, আপনি যখন ডি নাম্বারটা ফিল আপ করছেন আপনি কিন্তু এখানে দিচ্ছেন লিঙ্কস। তো এখানে যখন লিঙ্ক দিচ্ছেন, তো যে জিনিসটা একটা কমপ্লেক্স ওয়ের মতো একটার সাথে একটাকে লিঙ্ক করে সেটা কি? সেটা তো আমি পড়ছি ইকোলজি, তাই না? এই যে এখানে বলা আছে যে সারাউন্ডিংস ইজ নোন অ্যাজ ইকোলজি, আমাকে প্যাসেজে বলেছে, আমাকে কিন্তু নিজে থেকে আগে থেকে জানা লাগতেছে না ইকোলজি বা ইকোসিস্টেম কি। আমি প্যাসেজটা পড়ে বুঝতেছি যে আচ্ছা ইকোসিস্টেম তো আমি বুঝতেছি না, বাট ইকোলজি হচ্ছে আমার জিনিস যেটা একটা ওয়েবের মতো, যেটা অনেক কিছু কানেক্ট করতেছে, যে একটা একটার সাথে রিলেটেড টু ইচ আদার, যে পথে বা যে উপায় সেটাকে ইকোলজি বলে। সো সি নাম্বার হবে ইকোলজি। আর সি নাম্বার যদি ইকোলজি হয়, প্রথম যেটা অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, সেটা অবশ্যই ইকোলজি হবে না, সেটা হবে ইকোসিস্টেম, ঠিক আছে? এই জিনিসটাকে আপনারা বুঝছেন যে কেন কোনটা ইকোসিস্টেম আর কেন কোনটা ইকোলজি। কারণ ইকোলজির একটা সংজ্ঞা কিন্তু আমাকে অলরেডি দেওয়া আছে, সেই সংজ্ঞাটাকে যখন ঘুরে আবার নিচে বলা হয়েছে যে লিঙ্কস অ্যানিমাল এন্ড প্ল্যান্টস, তখন বুঝেছি যে উপরেরটাও ইকোলজি নিচেরটাও ইকোলজি বলা হয়েছে। এবং এইটা বাদে আরেকটা যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এই প্রথম যে লাইনটা, এই লাইনটা ইকোলজি রিলেটেড না, এই লাইনটা হচ্ছে অন্য কিছু একটা রিলেটেড। সো অন্য কিছু একটা নাম, তো সেটা ইকোসিস্টেম হইতে পারে, ওকে, ইকোসিস্টেম হতে পারে। তো এ আর সি আমি ক্লিয়ার। এখন আমার বাকি হচ্ছে এই ই বাকি আর এফ বাকি, ই এফ আর হচ্ছে আরেকটা এখানে কিছু আই বাকি। সো ই এফ আই, এই তিনটা কি করা আমরা দেখি। অল দিস থিংস, তা আমি যদি এখানে ইন্টার রিলেটেড বসে, আমি আইতে ইন্টার রিলেটেড বসাতে পারতেছি না। সো আমি এখানে বলতে পারি অল দিস থিংস আর ব্যালেন্স টুগেদার, কারণ আমি কিন্তু এখানে আবার পরের লাইনে বলতেছি যে আমি যদি কোনো একটা কিছু চেঞ্জ করি সবকিছু এফেক্টেড হবে। এবং এখানে বলা আছে ইন এ স্টেডি স্টেট, সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট। তো একটা সিস্টেম স্টেডি স্টেটে আছে মানে কি? সে সুস্থিত অবস্থায় আছে, সে ব্যালেন্সড অবস্থায় আছে। সো এর আগের লাইন যেখানে বলা আছে সবগুলা অল দিস থিংস ড্যাশ টুগেদার, এখানে ইন্টার রিলেটেড বা ফিক্সড হচ্ছে ব্যালেন্সড ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ব্যালেন্সড বসবে, ঠিক আছে? এখানে ব্যালেন্সড বসবে, মানে ব্যালেন্সড বসবে। সো এটা হবে আমাদের ই নাম্বারটা, ব্যালেন্স টুগেদার, ওকে। তারপর আমি বলতে পারি দিস সিস্টেম ইন এ স্টেডি স্টেট অফ ডাইনামিক ড্যাশ। ডাইনামিক কি হইতে পারে? ডাইনামিক সেফ না, ডাইনামিক ওয়ার্ল্ড না, এটা হবে ডাইনামিক রাইজ। কারণ ইকোসিস্টেম বা ইকোলজির মধ্যে পিপল বলেন, অ্যানিমাল বলেন, ট্রিজ বলেন, যাই আছে সবকিছু কিন্তু সময়ের সাথে সাথে গ্রো করে, সময়ের সাথে সাথে বাড়ে, ঠিক আছে? এটা মানে জড়পদের মতো এমন না যে সময়ের সাথে সাথে রয়ে যাবে, যেমন আছে তেমন থাকবে, বা অথবা ক্ষয় হয়ে যাবে, এমন না। সময়ের সাথে সাথে জীবের পরিমাণ বাড়ে, এটার ইয়ারটা, এটা সবকিছু রাইজ হবে। সো এইখানে এটা ডাইনামিক রাইজ হবে, ঠিক আছে? এটা ডাইনামিক রাইজ হবে। আর একদম লাস্টে যে আই নাম্বারটা আমি খালি রাখছিলাম সেটা তো আমি মোটামুটি বুঝতে পারতেছি, এটা হবে ইন্টার রিলেটেড। যে আমি যদি এগুলো চেঞ্জ করে ফেলি, ফর এক্সাম্পল দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, আমি যদি বন নিধন করি, তাহলে যেটা হবে এটা সিরিয়াস ড্যাশ কনসিকুয়েন্স, সিরিয়াস ইন্টার রিলেটেড কনসিকুয়েন্সেস, ইন্টার রিলেটেড বা একটার সাথে একটা সম্পর্কযুক্ত যে ইয়াগুলো সেগুলো দেখা যাবে যে আমাদের একটার সাথে একটা সম্পর্কযুক্ত হলে যখন একদিকে সমস্যা হবে, যে ফরেস্ট ডিস্ট্রাকশন করা, যে গাছ কমে যাচ্ছে, এই গাছ কমাটা এটার সাথে সাথে আরো যেগুলো রিলেভেন্ট প্রবলেমগুলো আছে, ইন্টার রিলেটেড প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সিরিয়াস ইন্টার রিলেটেড কনসিকুয়েন্সেস গুলো এটার কারণে ঘটবে। সো এই গেল একটা প্যাসেজ, আর এটা হয়ে গেল একটা প্যাসেজ। ওই দুটো প্যাসেজের মধ্যে মনে হয় খুব সময় শব্দের মধ্যে কোনো একটা গরমিল ছিল, তো আপনারা বুঝছেন কিনা একটু জানান। আমরা সামনে যাই, আপনারা একটু আমাকে জানান। কমেন্ট মনে আসলেই কেউ করতেছে না। কি হয়েছে ভাই? ইকোলজিক্যাল হবে না? ক্যামেরা আটকায় গেছে? আচ্ছা আমি দেখতেছি।
হ্যালো, 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 হ্যালো। এবার ঠিক আছে সাউন্ড? এবার ঠিক আছে সাউন্ড? ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে যে সাউন্ড নাকি হঠাৎ চলে গেছে, সাউন্ড আর ক্যামেরা দুটোই চলে গেছিল। ক্যামেরা ঠিক আছে, সাউন্ড ঠিক হচ্ছিল না। এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, আমি কমেন্ট দেখতে পারি না, আমার ওই ফোন তো ডেড হয়ে গেছে, আমি কমেন্ট দেখতে পারিনি। এখন সব ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। ওকে, সো আমাদের দিয়া তো গেল। এখানে আমরা এটা শেষ করছি। এই দুইটার মধ্যে একটু ঝামেলা আছে, হয়তো ইয়া চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখন 7 নাম্বারটা যাই। এই জিনিসটা একটু দেখি যে এইটা জিনিসটা আমরা কিভাবে আগাইতে পারি। ওখানে আমি যেটা বলছিলাম আপনাদের একটু শর্টে সামারি করে দেই, যে এখানে যে জিনিসটা আমি বলছিলাম যে এনভায়রনমেন্ট বা ইকোলজি নিয়ে কথাবার্তা হয়েছে এই প্যাসেজটায়। হয়তো আপনাদের ওই সময় সাউন্ড বা মাইক দুটাই আটকে গেছিল, এই কারণে আপনারা শুনতে পারেনি, যেন আমি জিনিসটা আবার রিপিট করতেছি এবং আমি কিছুক্ষণ পরপর চেক করবো যে বাকি সব ঠিক আছে কিনা। ঠিক আছে, সমস্যা নেই। অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ড্যাশ। ওকে, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ড্যাশ। এখানে ড্যাশটা কি হবে আমি কিন্তু প্রাথমিকভাবে বুঝতেছি না, কারণ এখানে ইকোসিস্টেম ইকোলজি যে কোনো কিছু বসতে পারে। ওকে, তো আমি এটা কি বলবো এটা আমি পরে আস্তে আস্তে যাচাই করবো। দ্য ওয়ে ইন উইচ পিপল, অ্যানিমালস এন্ড প্ল্যান্টস আর রিলেটেড টু ইচ আদার অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস ইজ ড্যাশ অ্যাজ ইকোলজি। আচ্ছা, যে উপায় প্রাণী, মানুষ, তারপর হচ্ছে প্ল্যান্টস, উদ্ভিদরা একে অপরের সাথে রিলেটেড, সেটাকে বলা হয় ইকোলজি। ঠিক আছে, এই যে একটার সাথে আরেকটা রিলেটেড, পরিবেশের একটা উপাদানের সাথে আরেকটা উপাদান রিলেটেড, এইটাকে আমরা কি নামে জানি? এটাকে আমরা জানি ইকোলজি নামে। সো ইকোলজিটা এইখানে কিন্তু একটা ইকোলজির সংজ্ঞা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি ইকোলজি সংজ্ঞা আগে থেকে যদি নাও জানেন, আপনি প্যাসেজ পড়ে বুঝতেছেন যে ইকোলজি সংজ্ঞা কি হইতে পারে। ঠিক আছে, এখন কি, দ্য ড্যাশ ইজ এ কমপ্লেক্স ওয়েব। দ্য ড্যাশ ইজ এ কমপ্লেক্স ওয়েব দ্যাট লিঙ্কস অ্যানিমালস। এখানে লিঙ্কসটা হবে কারণ কমপ্লেক্স ওয়েব, তো ওয়েব কি করে? ওয়েব একটা জালের মতো, জাল হচ্ছে একটার সাথে একটাকে কানেক্ট করে, সুতা, অনেকগুলো সুতা মিলে বা যুক্ত হয়ে তো জাল গঠন করে। তো ওয়েবটা হচ্ছে এখানে একটা জালের মতো, অনেক কিছু মিলে গঠন হয়েছে, অনেক কিছু যুক্ত হয়ে গঠন হয়েছে। তো এখানে লিঙ্কস হবে। তো লিঙ্কস কি? লিঙ্কস অ্যানিমালস, প্ল্যান্টস এন্ড এভরি আদার লাইফ ফর্ম ইন দ্য বায়োস্ফিয়ার। এখন দেখেন, একটা কমপ্লেক্স ওয়েব যেটা অ্যানিমালস, প্ল্যান্টস এন্ড বাকি সব কিছুকে লিঙ্ক করতেছে, যুক্ত করতেছে, সেটা কি হইতে পারে? আমি কিন্তু একটু আগে পড়ছি যে যখন একটা একটার সাথে রিলেটেড থাকে পরিবেশের উপাদানগুলো, সেটা হবে ইকোলজি। আবার এখানেও বলতেছে যে এটা একটা কমপ্লেক্স জাল, এটা একটা মানে জটিল জাল, জটিল একটা ওয়েবের মতো, যেখানে হচ্ছে অনেকগুলা প্রাণী বা মানুষ, প্রাণী এরা একে অপরের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে, সো এটা কিন্তু বলতে গেলে ইকোলজির ওই সংজ্ঞাটাকে একটু ঘুরাই দিচ্ছে। তো আমি এটাও বলতে পারি যে দ্য ইকোলজি, এখানে সি নাম্বার যেটা এটা হবে দ্য ইকোলজি। এটা ইকোসিস্টেম হবে না, ইকোসিস্টেম হবে শুরুরটা। কারণ দেখেন এই প্রথম এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার সাথে দ্য ওয়ে ইন উইচ পিপল, এই সংজ্ঞার সাথে দ্বিতীয় সংজ্ঞাটার মিল আছে, কিন্তু প্রথম সংজ্ঞাটার কিন্তু মিল নাই। প্রথম সংজ্ঞাটা হচ্ছে পুরোপুরি অন্যরকম, যে অল দ্যাট থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, যেগুলোর মাধ্যমে যেসব জিনিস মিলে আমাদের পুরো এনভায়রনমেন্টটা গঠিত হয়, সেইটা হবে আমাদের ইকোসিস্টেম। ঠিক আছে, সেটা হবে ইকোসিস্টেম। আর যেটা হচ্ছে জাস্ট কানেক্ট করে একটা একটার সাথে, সেটা হবে ইকোলজি। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। লিঙ্কস কেন হবে সেটাও বললাম। ইজ ড্যাশ এস, আচ্ছা ইজ ড্যাশ এস, তো একটা জিনিস কিছু নামে পরিচিত, এটাকে বলি ইজ নোন অ্যাজ বা ইজ কল অ্যাজ। তো কল যেহেতু না, আমি বলতে পারি ইজ নোন অ্যাজ। তো ছিল নো, আমি এটাকে পাস্ট করে নোন বানাই দিছি। আমাকে একদম এক্স্যাক্টলি নোই যে বসাতে হবে এমন না, আমি ভ্যারিয়েশন করতেই পারি। ওকে, কোনো ব্যাপার না। The dash is a complex web that আচ্ছা, all these things dash together, all these things balance together। এখানে কিন্তু ভার্ব আছে তিনটা, ইন্টাররিলেটেড, ফিক্সড আর ব্যালেন্সড। তো আমি এখানে ব্যালেন্সড বসাইলাম কারণ আমি চাইলে ইন্টাররিলেটেড বা ফিক্সডও বসাইতে পারতাম, যে all these things fixed together। কিন্তু এখানে fixed together আমি কেন বসাইনি? আপনি দেখেন তার ঠিক পরের লাইনে বলা আছে the system is in a steady state of dynamic dash। The system is in a steady state। আচ্ছা, ডাইনামিক ড্যাশটা বাদ দিলাম, যদি স্টেট পর্যন্ত ধরি, the system is in a steady state। সিস্টেমটা একটা সুস্থিত পর্যায়ে আছে, সুস্থিত অবস্থায় আছে। সো এখানে যখন সুস্থিতি বা স্থিতিশীলতার কথা আসতেছে, তখন কিন্তু অটোমেটিকলি একটা ব্যালেন্সের কথা চলে আসে। সো আপনি দেখবেন যে সেম গ্যাপে অনেক রকম ওয়ার্ড বসার মতো, কিন্তু কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি বসবে এটা আপনাকে বুঝতে হবে আগের পরের লাইনগুলা পড়ে। ঠিক আছে, ক্লোজ টেক্সট উইথ ক্লুজ হোক, উইদাউট ক্লুজ হোক, দুই ক্ষেত্রেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আগে পরের সেন্টেন্সটা আপনাকে পড়ে দেন বুঝতে হবে যে আমি কোন ওয়ার্ডটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এইখানে কিন্তু আমি ব্যালেন্স টুগেদার থেকে ইন্টাররিলেটেড টুগেদার বসাতে পারতাম, আরো সুন্দর সেন্টেন্স হইতো, কিন্তু তারপরে আমি ব্যালেন্স বসাইছি জাস্ট ফর দিস রিজন, যে এখানে ইজ ইন এ স্টেডি স্টেট বলা আছে। তো যেহেতু স্টেডি স্টেট বলা আছে, এটার সাথে রিলেটেড কথাবার্তা, রেলেভেন্ট কথাবার্তাই হবে এর আগে পরে, তো এখানে ব্যালেন্সড হবে।
ফিক্সড হবে না। ইজ এন স্টেট অফ ডাইনামিক ড্যাশ। এখন ডাইনামিক কি হতে পারে? ডাইনামিক অল্টার বা ডাইনামিক হ্যাং হবে না, ডাইনামিক ওয়ার্ল্ড হবে না, কারণ ইজ ইন এ স্টেডি স্টেট অফ ডাইনামিক ওয়ার্ল্ড এটা মিনিং এ মেক করে না যে একটা জিনিস স্থিতিশীলতার পর্যায়ে আছে গতিশীল অবস্থায়, এই জিনিসটা মানে আপনি বলেন এটা কোনো সেন্স মেক করে? সো ওয়ার্ল্ড এখানে হবে না, ডাইনামিক ওয়ার্ল্ড হবে না, অন্য কিছু হবে। লিঙ্ক তো বসাইছি, ইন্টার রিলেটেড না, কোনো ভার্বটা হবে না। ডাইনামিক যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এটা পরে বসবে একটা নাউন। তো যে জিনিসটা নাউন হিসেবে বসতে পারে, এখানে কিন্তু কোনো কিছু নাউন নাই। সেফ একটা ডাইনামিক সেফ বসতে পারে না নাউন হিসেবে, রাইজ বসতে পারে। যে পুরা সিস্টেমটা একটা স্টেডি স্টেট আছে ডাইনামিক রাইজের, মানে একটা আছে না যে সময়ের সাথে সাথে যে একটা জিনিস বাড়ে, একটা জিনিস বৃদ্ধি পায়, সেই জিনিসটা খুব স্থিতিশীল ভাবে সুস্থিত ভাবে হচ্ছে, এটাকে বলা যায় ইট ইজ এন স্টেডি স্টেট অফ ডাইনামিক রাইজ। ওকে, সো স্টেডি স্টেট অফ ডাইনামিক রাইজ এখানে ঘটতেছে, এখানে রাইজ হচ্ছে আমাদের এফ অপশনের আনসার, হুইচ মিনস দ্যাট, যেটা মানে হচ্ছে বাই ড্যাশ এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব, এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব। এই এত বড় ওয়েবটা এত কিছু কানেক্ট আছে, এটার মধ্যে যে কোনো একটা যদি আমি চেঞ্জ করি, মডিফাই করি বা সরিয়ে ফেলি বা নতুন কিছু নিয়ে আসি, তখন দেখা যাবে যে ইউ ক্যান এফেক্ট অল দি আদার পার্টস, আপনি সবগুলো পার্টকে এফেক্ট করতে পারতেছেন। ওকে, সো বাই ড্যাশ এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব। তো এখানে আমি যেহেতু মডিফাই বা চেঞ্জের জায়গায় অল্টার দেখতেছি, আমি বলতে পারি বাই অল্টারিং, বাইয়ের পর ভার্ব প্লাস আইএনজি বসে। সো বাই অল্টারিং এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব, কোনো এই ওয়েবের পার্টকে আমি যখনই অল্টার করব, যখনই চেঞ্জ করব, যখনই পরিবর্তন করব, তখনই বাকি সব পার্ট এফেক্টেড হবে। ফর ড্যাশ, আচ্ছা এখানে উদাহরণ হিসেবে বুঝাইতেছে, কারণ দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মে হ্যাভ ড্যাশ সিরিয়াস ড্যাশ সিকোয়েন্সেস। সো ফর এখানে কি হতে পারে? ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, কারণ উদাহরণ হিসেবে বলা আছে। সো ইনস্ট্যান্স যেহেতু না, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল হবে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মে হ্যাভ সিরিয়াস ড্যাশ ইস্যুস। এখন দেখেন সিরিয়াস ড্যাশ ইস্যুস, এখানে অ্যাডজেক্টিভ বসবে, তো ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল হিসেবে বসতে পারে, পাস্ট পার্টিসিপল হিসেবে সে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। সিরিয়াস ড্যাশ ইস্যুস, তো এখানে আমি ভার্ব অ্যাডজেক্টিভ যে কোনো একটা বসতে পারবো। অ্যাডজেক্টিভ যেহেতু নাই, আমি ভার্বই দেখি, ফিক্সড বা ইন্টিগ্রেটের মধ্যে যে কোনো একটা হবে, আমি ব্যালেন্স বসায় ফেলছি। সিরিয়াস সেফ সিকোয়েন্সেস হওয়ার কোনো সময় নেই, এখানে সেফ একটা অ্যাডজেক্টিভ, কিন্তু সেফ এখানে সেন্স মেক করে না, সেফ এখানে সেন্স মেক করে না, দ্যাটস ওয়াই সেফ হবে না। এখানে হবে ইন্টার রিলেটেড কনসিকুয়েন্সেস, যে যখন আমি গাছটা কাটবো, এই গাছের সাথে রিলেটেড যে সমস্যাগুলো হতে পারে, রিলেটেড যে পরিণামগুলো হতে পারে, সেই সবগুলো এখানে ঘটবে। ওকে, সে সবগুলো এখানে ঘটবে, যে কারণে এটা হবে সিরিয়াস ইন্টার রিলেটেড কনসিকুয়েন্সেস। আর তারপর আমি লাস্টে বলতে পারি ইট ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান বিংস টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট, এই জিনিসটাকে, এই এনভায়রনমেন্টটাকে ফ্রম বিং স্পয়েলড, মানে একদম নষ্ট হয়ে যাওয়া থেকে বা কি বলছে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করা হিউম্যান বিংস এর কর্তব্য বা দায়িত্ব, বা তার এটা করা উচিত। সো ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি, এখন রেসপন্সিবল আছে, এটা চেঞ্জ হবে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি হবে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি হবে, এটা রেসপন্সিবিলিটি হবে, একটু চেঞ্জ হয়ে যাবে লাস্টের ওয়ার্ডটা, এই যে একটু প্রিফিক্স বা সাফিক্স চেঞ্জ করে দেয় না, এটাই হচ্ছে গ্রামাটিক্যাল চেঞ্জ। আমি এটাই বলছিলাম যে প্রিফিক্স বা সাফিক্স দিয়ে হয় আমরা ফর্মটা পাল্টে দেবো, ভার্ব ফর্মকে নাউন ফর্মে নিব বা অ্যাডজেক্টিভ ফর্মে নিব, একটা গ্রামাটিক্যাল চেঞ্জ, অথবা হচ্ছে এই যে অল্টারিং নোন, এরকম ভাবে ভার্বের চেঞ্জটা করবো, ঠিক আছে। সো এইগুলো ব্যাপার, আশা করি এই জিনিসটা যেটা মিস গেছিল সেটা আপনাদের এখন ক্লিয়ার। একটু দেখে আসি যে এইবার ক্যামেরা অডিও ভিডিও সব ঠিক আছে কিনা, আপনারা এবার বুঝতেছেন কিনা। ফিক্সড হবে না, না ফিক্সড হবে না, কারণ ইন্টার রিলেটেড ফিক্স যদি আমি দেই, ফিক্সটা দেখা যাবে যে রিলেভেন্ট মিনিং বসে না, এ নাম্বার ইন্টার রিলেটেড হয়, এ নাম্বার ইন্টার রিলেটেড হয়। আচ্ছা দেখি কি কই গেল, all things that make up the environment are interrelated, এটা হয়, আপনি বলেছেন all things that make up the environment are interrelated। আচ্ছা, তো যদি আমি all system that make up the environment are ecosystem, তো ইকোসিস্টেম, আচ্ছা তাহলে যদি এ নাম্বারটা ইন্টার রিলেটেড হয়, তাহলে আই নাম্বারটা কি হবে? ফর এক্সাম্পল দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মে হ্যাভ সিরিয়াস ড্যাশ সিকোয়েন্সেস, সিরিয়াস ফিক্স সিকোয়েন্সেস বলতেছেন আপনি, সিরিয়াস ফিক্স সিকোয়েন্সেস হবে এটা বলতেছেন। এখানে এই জিনিসটা হবে না, কারণ
সিরিয়াস ইন্টাররিলেটেড কনসিকুয়েন্সেস হয়, কিন্তু অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট। তো অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, আপনি দেখেন ইকোসিস্টেমটা কি, একটা জীব ও বৈচিত্র্য বা একটা বাস্তুতন্ত্রটা কি। বাস্তুতন্ত্র হচ্ছে মানে সবকিছু জিনিসটা গঠিত যে সিস্টেমটা, অনেকগুলো জিনিস মিলে যখন একটা এনভায়রনমেন্ট গঠন করে, সেটাই তো মেনলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, ঠিক আছে। সো এই জিনিসটা এই ইকোসিস্টেমই হবে, আমি যা বুঝতেছি এটা হওয়ার কথা না। আর ইন্টাররিলেটেড এই জায়গায় ইন্টাররিলেটেড জায়গা হতে পারে, কিন্তু তাহলে আপনি দেখবেন যে বাকিগুলোর সাথে রিলেট করতে হবে। সিরিয়াস ইন্টাররিলেটেড কনসিকুয়েন্সেস ছাড়া অন্য কিছু কিন্তু এখানে বসতে পারতেছে না। ফিক্সড কনসিকুয়েন্সেস এখানে হয় না, কারণ ডিস্ট্রাকশন অফ ফরেস্টের ফিক্সড কিছু কনসিকুয়েন্সেস হচ্ছে বেশি। মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে একটার সাথে একটা যে ইন্টাররিলেটেড যে জিনিসগুলো, সেই ইন্টাররিলেটেড কনসিকুয়েন্সেস গুলো বেশি হবে। সো এখানে আইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আর এ হবে ইকোসিস্টেম, ঠিক আছে। এই গেল ব্যাপার। আচ্ছা, এবার আসি পরেরটায়। দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও। আচ্ছা, এটা হচ্ছে পদ্মা ব্রিজ নিয়ে, দ্য পদ্মা ব্রিজ নিয়ে কনসিকুয়েন্স, এটা আমাদের কি বলা যায় প্যাসেজটা। আগে প্যাসেজের কনটেক্সটটা বুঝবো, দেন হচ্ছে পার্টস অফ স্পিচ বুঝে বুঝে একটা একটা করে বসাবো। ওকে, তো যাই হোক, দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, ইট ইজ নাও এ ড্যাশ। এ যেহেতু একটা আর্টিকেল, আর্টিকেলের পর অফকোর্স নাউন বসবে, যেহেতু মাঝখানে কোনো ওয়ার্ড নেই, আর্টিকেলের পর নাউন বসবে, তো কি নাউন বসতে পারে? ইট ইজ নাও এ ড্যাশ। The Podda Bridge is no longer a dream now, it is now a changing economic, আচ্ছা it is a reality হইতে পারে, it is a mighty, তো আমাদের হচ্ছে সো এখানে হইতে পারে it is a reality। তো কিন্তু রিয়ালিটি তো এখানে খাটে না, এখানে কি হইতে পারে এটা আমরা দেখতেছি পরে। আচ্ছা, সো this multi-purpose bridge is going to be a dash boon for the southwestern part of Bangladesh। আচ্ছা, তো এই ক্ষেত্রে রিয়ালিটি হইতে পারে যে এই জিনিসটা এখন আর কোনো স্বপ্ন নেই, এই স্বপ্নটা আমাদের বাস্তব হয়ে গেছে, সেই অর্থে এখানে আমরা বলতে পারি ইট ইজ নাও এ রিয়ালিটি। ঠিক আছে, ইট ইজ নাও এ রিয়ালিটি। সো এখানে রিয়ালিটি হচ্ছে, এখানে এ নাম্বার হচ্ছে আমাদের রিয়ালিটি। আচ্ছা ঠিক আছে, এটা রিয়ালিটি গেল। প্রথমে একটু বুঝতে হয়তো একটু কনফিউশন হতে পারে যে কোন জিনিসটা বসতে পারে, কিন্তু রিয়ালিটি হবে, ড্রিম বা অন্যান্য কিছু তো এখানে বসার সুযোগ নাই। দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি এ ড্যাশ বোন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশে সাউথ ওয়েস্টার্ন পার্টের জন্য একটা কি বলা যায়, বুন বলতে তো বুনের মিনিংটা হচ্ছে আপনার যে লিভিং বুন, যে এই জিনিসটা খুব একটা বড় চেঞ্জ বা খুব বড় একটা থাকে না যে একটা জিনিসকে যে খুব বেশি ইমপ্রুভ করে বা একটা খুব বড় গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে কাজ করে, সেই হিসাবে বলা যায় একটা ড্যাশ বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সো এই জিনিসটা একটু যেহেতু আমাদের আনকমন ওয়ার্ড, বুন ওয়ার্ডটা এটা একটু থাকে, এটা আমরা পরে দেখতেছি। বাট ডিকেডস অ্যাগো ইট ওয়াজ রাদার অ্যান্ড ড্যাশ ড্রিম, এ ডন্টিং চ্যালেঞ্জ টু টেম দ্য ড্যাশ পদ্মা। আচ্ছা, তো এখানে হচ্ছে কয়েক যুগ আগে ইট ওয়াজ রাদার অ্যান্ড রাদার, যেহেতু বরং বলছে, এটার উল্টা কি হবে? এটার উল্টা হচ্ছে রাদার অ্যান্ড ড্যাশ ড্রিম। সো ড্যাশ ড্রিম হইতে পারে আমাদের হচ্ছে চেঞ্জিং ড্রিম, হবে না লিভিং ড্রিম। আচ্ছা, লিভিংটা হইতে পারে, আর আরেকটা কি হইতে পারে দেখা যাক, লিভিং ড্রিম, অ্যাম্বিশিয়াস ড্রিম অথবা ওয়িং ড্রিম, এই তিনটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। এটা আমি খালি রাখলাম। এ ডন্টিং চ্যালেঞ্জ মানে এটা খুবই টাফ একটা চ্যালেঞ্জ, বা একদম মানে দেখা যায় না খুব হাড্ডাহাড্ডি লড়ার মতো, খুব হাড্ডাহাড্ডি লড়ার মতো একটা ডন্টিং চ্যালেঞ্জ, খুব টু টেম দ্য ড্যাশ পদ্মা। সো এখানে পদ্মার আগে একটা, যেহেতু পদ্মা একটা নাউন, তো পদ্মার আগে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসবে। সো অ্যাডজেক্টিভের মধ্যে আমি একটা জিনিস দেখি যে এই পদ্মাকে করা মানে টেম, বা এই পদ্মাকে নিজের আয়ত্তাধীন করা একটা ডন্টিং চ্যালেঞ্জ বা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। সো পদ্মার আগে কি অ্যাডজেক্টিভ বসতে পারে? পদ্মার আগে ইকোনমিক বসবে না, হিউজ বসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পদ্মার আগে বসবে মাইটি, কারণ পদ্মা হচ্ছে খুবই খরস্রোতা একটা নদী। সো পদ্মার আগে মাইটি বসবে, এটা হবে ডি নাম্বারটা। Crossing the river has always been strenuous and sometimes dangerous. Strenuous মানে কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, এবং sometimes dangerous কিছু সময় বিপদসংকুল। Dash to unreliable and limited ferry connections and long waits for crowded boats and launches. আচ্ছা, তো এখানে হচ্ছে sometimes dangerous, কারণ হচ্ছে unreliable and limited ferry connections, যে আমাদের সীমিত এবং অবিশ্বাসযোগ্য, কারণ ফেরিতে এত মানুষ একসাথে উঠে এবং এত লিমিটেড, যেহেতু অনেক মানুষ একসাথে উঠে, তো এটা দেখা যায় লাইফ রিস্কটা অনেক বেশি থাকে। সো এরকম ফেরি কানেকশনস এবং এই ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস, এগুলো লং ওয়েটস ফর ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস। তো এই বোট বা লঞ্চের জন্য যে একদম মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়, এই জিনিসটা ঠিক আছে, একটা ক্রাউডেড বোট বা লঞ্চে যে ভিড়টা, এই ভিড়ের কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয়, তারপরে আমি এত ভিড় কষ্ট করে যে পার হইতেছি, সেটাও আমার এতগুলো লাইফ রিস্ক নিয়ে পার হইতেছে। সো এই জিনিসটা আমার হচ্ছে ইয়ার কারণে হয়, এটার কারণে হচ্ছে আমাদের এই ক্রসিং দ্য রিভার বিকামস অলওয়েজ বিন স্ট্রিনিউয়াস এন্ড সামটাইমস ডেঞ্জারাস, অনেক কঠিন এবং মাঝে মধ্যে সময় সাপেক্ষ, এবং মাঝে মধ্যে হচ্ছে মানে কি বলা যায় ক্ষতিকর, বা মাঝে মধ্যে
ডেঞ্জারাস, বিপদসংকুল হয়ে যায়। ঠিক আছে, এখন এই টু এর আগে কি বসতে পারে? যেহেতু টু আছে তো আমরা জানি একটা ফ্রেজ ওয়িং টু, আমরা একটা ফ্রেজ জানি ওয়িং টু। ঠিক আছে, ওয়িং টু বা বিকজ অফ, এই দুইটার সেম মিনিং। ওয়িং টু বা বিকজ অফ এই দুইটার সেম মিনিং, এই দুইটাই অর্থ বোঝায় হচ্ছে কারণে। ওয়িং টু, ডিউ টু, বিকজ অফ, এগুলো হচ্ছে সেম মিনিং বোঝায়। ঠিক আছে, সো ওয়িং টু, বিকজ অফ, ডিউ টু, তো এখানে এইগুলো বুঝতে পারে। সো এখন এখানে ওয়িং টু বা ডিউ টু, এই দুটোর মধ্যে ওয়িং বা ডিউ এর মধ্যে যেখানে বসবে, কারণ অফ থাকলে বিকজ বসবে, কিন্তু যেহেতু অফ নেই বিকজ বসবে না। ওয়িং বা ডিউ টুর মধ্যে ওয়িং বসতে পারে। ঠিক আছে, ই নাম্বারে ওয়িংটা বসতে পারে। তো এখন দেখেন উপরে আমি যে ভাবছিলাম লিভিং, ওয়িং বা অ্যাম্বিশিয়াস এর মধ্যে যে আমার কনফিউশন ছিল, ওয়িংটা কেটে গেল, এখন হয় লিভিং অথবা অ্যাম্বিশিয়াস হবে এই সি এর এন্ড ড্যাশ ইয়ের ক্ষেত্রে। আচ্ছা, সিতে যেহেতু আসলাম, এখানে দেখা যাক অ্যান আছে। অ্যান মানে হচ্ছে এখানে যে অ্যাডজেক্টিভটা বসে ড্রিমের আগে সেটা একটা ভাওয়েল। সো বাট ডিকেডস অ্যাগো ইট ওয়াজ অ্যান ড্যাশ ড্রিম। সো পদ্মাকে যা নিজের আয়ত্তাধীন করা একটা ড্রিম ছিল, এই ড্রিমটার আগে যে অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে, ড্রিম তো একটা নাম, ড্রিমের আগে যে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে সেটা প্রথম অক্ষরটা একটা ভাওয়েল, সেটা আমি অ্যান দেখে বুঝতেছি। ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাকে হিন্ট দিতেছে। সো এখানে লিভিং এর আগে কোনো ইয়া নেই, ভাওয়েল নেই, অ্যাম্বিশিয়াস হবে, অ্যাম্বিশিয়াস এর আগে এ আছে। সো সি নাম্বার হবে অ্যান অ্যাম্বিশিয়াস ড্রিম। ঠিক আছে, মানে একটা বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন যেটা আমাদের পূরণ হয়েছে। এটাও মানে ডিকের জায়গাটা এরকম একটা আকাঙ্ক্ষিত স্বপ্ন ছিল যে, এবং একটা মানে কি বলা যায়, অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যেটা বর্তমানে রিয়েলিটি হয়ে গেছে। ওকে, ferry connections along with the Podda bridge dash that dash Dhaka with 21 southern districts। আচ্ছা, ঢাকাকে 21 সাউদার্ন ডিস্ট্রিক্টের সাথে কি করে? পোটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক ড্যাশ ফর মিলিয়ন পিপল। আচ্ছা, পদ্মা ব্রিজটা হচ্ছে ঢাকার সাথে 21টা সাউদার্ন ডিস্ট্রিক্টকে এখানে কি করতে পারে? সে যুক্ত করতে পারে, যেহেতু ব্রিজ কিন্তু সংযুক্ত করে সবসময়। সো এখানে ব্রিজটা কানেক্ট করবে, লিঙ্ক করবে, বা একটার সাথে কি বলা যায়, রিলেট করবে। সো কানেক্ট, রিলেটের মধ্যে এখানে কানেক্টস ওয়ার্ডটা আমি পাইলাম। ওকে, এফ নাম্বারটা কানেক্টস আমি আনডাউটেডলি বসে দিলাম, যেখানে কানেক্টসটা হচ্ছে বেস্ট, একদম মানে এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আর কিছু হবে না। দ্য ব্রিজ দ্যাট কানেক্টস ঢাকা উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্ট, যে 21টা দক্ষিণের যে ডিস্ট্রিক্টগুলো আছে জেলার সাথে, সেটার সাথে রিলেট করে। এটা হচ্ছে আমাদের জন্য পোটেনশিয়াল ক্যাটালিস্ট, খুব সম্ভাবনাময় একটা প্রভাবক, খুবই সম্ভাবনাময় একটা প্রভাবক ফর মেজর ইকোনমিক ড্যাশ মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজন। আচ্ছা, ইকোনমিক ড্যাশ, তো এখানে কোনো সময় ফুল স্টপ হবে, মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজন, ফুল স্টপ হবে। আচ্ছা, মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজন উইল গিভ এ ড্যাশ বুস্ট টু দ্য ট্রেড এন্ড ড্যাশ অ্যাক্টিভিটিস। আচ্ছা, সো এখানে ফুল স্টপটা বসেনি। ঢাকা উইথ পোটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক কি হইতে পারে? ইকোনমিক ডেভেলপ থেকে আমি ডেভেলপমেন্ট বসাতে পারি, ডেভেলপ থেকে আমি ডেভেলপমেন্ট বসাতে পারি, অথবা চেঞ্জিং বসাতে পারি। কি বসাতে পারি এটা আমি পরে দেখতেছি, তাহলে জি নাম্বারটা খালি থাক। মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজন। আচ্ছা, মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজন, সো ওই রিজনে যেসব মিলিয়ন পিপল থাকে বুঝাইতে, তো এখানে থাকে বুঝাইতে আমি বলতে পারি যে লিভিং ইন দ্য রিজন। এখানে কিন্তু লিভিংটা হচ্ছে একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অপশন, কারণ এখানে চেঞ্জিং বা ইকোনমিক বাকি যা যা আছে সেগুলো হচ্ছে বেশি, লিভিংটা বেশি রেলেভেন্ট। মিলিয়ন পিপল লিভিং ইন দ্য রিজন অ্যান্ড উইল গিভ আ ড্যাশ বুস্ট। আচ্ছা, will give a dash boost to trade and dash activities। আচ্ছা, dash activities, তো এখানে activities এর আগে যেহেতু এখানে ট্রেড বলা আছে, তো ট্রেড এর আগে ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমি আবার আইটার আগে যেটা দেখতে, যেহেতু যেটা সহজ, সো আমি দেখতে পারি যে বুস্ট টু ট্রেড অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভিটিস, তো এখানে ইকোনমিক হইতে পারে, যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো এখানে ড্রিম, ডেভেলপ বা গ্রেট এর চেয়ে আমি বলতে পারি যে ট্রেড অ্যান্ড টু বুস্ট টু ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এখন এই যে বুস্ট করবে ট্রেড এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসকে 21টা ডিস্ট্রিক্টের সাথে ঢাকা কানেক্ট করছে, এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় হবে, অনেক হিউজ হবে। মেনি লিভিং ইন দ্য রিজন অ্যান্ড উইল গিভ ইজ এ ক্যারেক্টার বুস্ট। আচ্ছা, দ্য পদ্মা ব্রিজ দ্যাট dash Dhaka that connects Dhaka with 21 southern districts is a potential catalyst for major economic dash million people in this region will give a dash boost। তো এই যে পদ্মা ব্রিজে একটা বড় সম্ভাবনা ঢাকার সাথে এতগুলো ডিস্ট্রিক্টকে কানেক্ট করলো, সেই কারণে এই যে ট্রেড এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো যে বৃদ্ধি পেলো, এটা একটা হিউজ বুস্ট হবে, গ্রেট বুস্ট না হয়, এটা হবে হিউজ বুস্ট। আচ্ছা, এখন আমি বলতে পারি যে কি হইতে পারে জি নাম্বারটা, কারণ আমি এই তো বসায় দিছি হচ্ছে যে মিলিয়ন পিপল লিভিং ইন দ্য রিজন উইল গিভ এ হিউজ বুস্ট টু ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এই জিনিসটাকে যা পদ্মা করবে, কানেক্ট করে একটা মানে পোটেনশিয়াল ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। সো কাজ করবে হচ্ছে একটা ফর মেজর ইকোনমিক
ফর মেজর ইকোনমিক, এখানে চেঞ্জিং হতে পারে, ডেভেলপমেন্টও হতে পারে। এইটা আমি চেঞ্জিং এবং ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে আমার কনফিউশনটা, চেঞ্জিং এবং ডেভেলপমেন্টের মধ্যে আমার কনফিউশনটা। সো এবার দেখা যাক যে আমার ফাঁকা আছে কি কি। একদম শুরুতে আমি বুনের উপরে এই জায়গাটা ফাঁকা রাখছি, দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি, কি বলা যায় এখানে, আ গ্রেট বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো এখানে বুন বলতে আমি বলছিলাম না যে একটা এমন কোন এলিমেন্ট যেটা মানে বলতে গেলে একদম বিপদ থেকে এসে উদ্ধার করছে, এরকম টাইপের কিছু। সো ইজ গোয়িং টু বি আ ড্যাশ বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, এটা হবে আ গ্রেট বুন, এ হিউজ বুন না, এটা হবে আ গ্রেট বুন। ওকে, এ গ্রেট বুন। এবং এখানে ইকোনমিক চেঞ্জিং এর চেয়ে বেশি যে জায়গায় আমি একবার ভার্ব প্লাস আইএনজি বসাচ্ছি, এখানে হবে ডেভেলপমেন্ট। ঠিক আছে, পোটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে কিন্তু যে কোনো কিছু আমি কিন্তু কয়েকটা জায়গায় মানে ওয়ার্ড দেখে কনফিউজড হয়ে গেছি, কয়েকটা ওয়ার্ড দেখে আমি জাস্ট মানে কনফিউশন ক্রিয়েট হয়েছে যে কোন ওয়ার্ডটা বসতে পারে। সেক্ষেত্রে আমি কি করছি, আমি আগের পরের প্যাসেজটাই বারবার পড়ছি, কোন জিনিসটা বেশি রিলেটেড, বেশি রিলেভেন্ট বা গ্যাপ অনুযায়ী, অর্থ অনুযায়ী কোন জিনিসটা এই বক্সের থেকে এখানে এসে বসতে পারে, সেই জিনিসটা আমি আগে আইডেন্টিফাই করে তারপর সেটাকে নিজের মতো মডিফাই করে বসাচ্ছি। কারণ মেজর ইকোনমিক চেঞ্জিং এর জন্য যেমন একটা পোটেনশিয়াল ক্যাটালিস্ট, তেমন মেজর ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা পোটেনশিয়াল ক্যাটালিস্ট। কিন্তু এখানে বসবেটা কি, এই যে হিউজ বুস্টের যে দিচ্ছে, যে মানুষের ব্যবসা বাণিজ্যে যে একটা মানে খুব বড় সড়ো একটা ইমপ্রুভমেন্ট দিচ্ছে, এই জিনিসটা কিন্তু একটা অগ্রগতি, একটা উন্নতি। সো এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। চেঞ্জিং দিলে আবার একে তো চেঞ্জিংটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট না, দ্বিতীয়ত হচ্ছে এখানে এইচ নাম্বারে লিভিং আমি বসায় ফেলছি। সো এত কাছাকাছি দুইটা মানে ভার্ব প্লাস আইএনজি বসানো একটু মানে তার চেয়ে বেটার অপশন যেহেতু আছে, তাই আমি ডেভেলপমেন্টটা বসায় দিলাম। ঠিক আছে, সো এই গেলে এখানকার ব্যাপার। মোটামুটি এই ছিল এইটার সলভ। মোটামুটি আপনারা বুঝতেছেন কিনা একটু আমাকে বলেন, যে এই জিনিসটা কিন্তু বুঝার অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। ঠিক আছে, এই জিনিসটা মানে মুখস্থ করার বা কোনো রুলস বেসড ফেলে কিছু করার নাই, এটা আপনাকে বুঝে বুঝে করতে হবে। গ্রেট বুস্ট না, এটা হিউজ বুস্ট হবে ইকোনমিক অ্যাক্টিভিটিস, আর এটা হবে হিউজ বুস্ট, কারণ গ্রেট হচ্ছে বুনের আগে বসবে, ইট ইজ এ গ্রেট বুন। ঠিক আছে, কারণ আমি কি কি ফাঁকা রেখেছি এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, ফাঁকাগুলোকে আমার খেয়াল রেখে রেখে আগাতে হবে। ওকে, ডেভেলপমেন্ট লিভিং আপনারা অ্যান্সার দিয়েছেন। ওকে, আর দুইটাই আছে। আচ্ছা, এই যে এন্টারটেইন সার্টেন প্র্যাকটিস, এই জিনিসটাই প্রথমে চলে গেছিল, মানে সেম বক্সটা দুইবার রিপিট হয়ে গেছে, বক্সটা চেঞ্জ হয়নি, এই কারণে মিলতে পারেনি। এই যে ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 আর রাজশাহী বোর্ড 2023, এই বক্সটা চেঞ্জ হয়ে গেছিল, এই কারণে ফার্স্ট বক্সটা মিলতেছিল না। প্যাসেজ ঠিক আছে, কিন্তু অপশনে বক্স গুলো ভুল ছিল। সো এইবার যদি আমি দেখি, এইবার আমাদের কি নিয়ে কথা বলেছে, ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার এন্ড এক্সাইটিং ইভেন্ট ফর অল ক্লাস অফ পিপল। কথা শুনে বুঝতে যাচ্ছে ফুটবল নিয়ে, স্পোর্টস নিয়ে কথাবার্তা। দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল ইজ দ্য ড্যাশ আর্থ শো ইন দ্য ওয়ার্ল্ড, ইজ দ্য ড্যাশ আর্থ শো। আচ্ছা, ইজ দ্য ড্যাশ আর্থ শো কি হইতে পারে, ইজ দ্য গ্রেটেস্ট আর্থ শো হইতে পারে, ইজ দ্য প্রেস্টিজিয়াস আর্থ শো হইতে পারে, ইজ দ্য এন্টারটেইনমেন্ট আর্থ শো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আমি কিন্তু এই নাম্বারটা দেখতেছি যে এখানে বিভিন্ন অপশন বসতে পারে, কি বসতেছে তাই আমি এটা পরে দেখবো, এটা ফাঁকা থাক। ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অফ ফুটবল। আচ্ছা, সো এখন ফুটবল হচ্ছে খুবই পপুলার এবং এক্সাইটিং ইভেন্ট ফর অল ক্লাসেস অফ পিপল, যে সবার জন্য হচ্ছে আমাদের ফুটবলটা একদম খুবই এক্সাইটিং, খুবই উত্তেজনামূলক এবং খুবই জনপ্রিয় একটা ইয়া। তো এটাও হচ্ছে আমাদের বলতে গেলে আর্ট শোটাও সেরকম খুব বড় সড়ো জনপ্রিয় আমরা বলতে পারি। কিন্তু এইখানে তারপরে যেটা বলতেছে, এই ওয়ার্ল্ড কাপ ফুটবল যেটা, এটা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অফ ফুটবল। এত পপুলার জিনিসটা, এত পপুলার, এত এক্সাইটিং একটা ইভেন্ট, এই ইভেন্টটা মানে সবচেয়ে বেশি হার্ডেস্ট পার্ট বা সবচেয়ে বেশি গ্লোরিয়াস পার্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপে জেতা। তো এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। ঠিক আছে, বি নাম্বারটা হবে প্রেস্টিজিয়াস, বি নাম্বারটা হবে প্রেস্টিজিয়াস। ওকে, যে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ইট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অফ ফুটবল। দ্য কম্পিটিশন টেক্স প্লেস ওয়ান্স ইন এভরি 4 ইয়ার্স, প্রতি 4 বছর একবার, মনে হয় আগামী 2 বছর পর ফিফা, যেহেতু 2022 হয়েছিল, আবার 26-এ ফিফা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 was dash in Qatar from 20 November to 18 December. আচ্ছা, was dash, so was organized হইতে পারে, was held হইতে পারে, দুইটাই হইতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা আমি দেখলাম যে আচ্ছা এখানে তো অর্গানাইজড হইতে পারে, হেল্ডও হইতে পারে,
যে এরকম কাছাকাছি ওয়ার্ড যেহেতু আছে, এটার আরেকটা ইউজ আমি খুব সম্ভব খুঁজে পাবো, কারণ কাছাকাছি ওয়ার্ড যখন এরকম বক্সে থাকে তখন দেখা যায় এই দুইটা ওয়ার্ডই ইউজ হয় এবং দুই জায়গায় ইউজ হয়। সো আমাকে ইউজটা একটু বুঝতে হবে, ঠিক আছে, আমাকে ইউজটা একটু বুঝতে হবে। এর জন্য আমি একটু টাইম নিব, এই এ আর সিটা ফাঁকা থাক, আমরা এই দুটোকে পরে দেখতেছি। 32 teams of dash nations, 32 teams of dash nations participated in the tournament. Dash over 220 billion dollars were spent in organizing this tournament. আচ্ছা, এইখানে হচ্ছে আমি কি বসাতে পারি, ড্যাশ ওভার এত বিলিয়নস ওয়ার স্পেন্ট, 220 বিলিয়ন ওয়ার স্পেন্ট, হিউজ অ্যামাউন্ট। তো এখন এই হিউজ অ্যামাউন্ট এটা কিন্তু ওভার বলতে আছে, তো ওভার 220 মিলিয়নে বেশি যখন স্পেন্ড হয়েছে, আমি কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারতেছি না অ্যাকচুয়ালি কত, 220 মিলিয়নের চেয়ে বেশি কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, আমি কিন্তু ধারণা করে বলতেছি, এস্টিমেট করে বলতেছি। সো এখানে হবে প্রবাবলি ওভার 220 বিলিয়ন, মানে সম্ভবত অর্থে যা বসে, প্রবাবলি বসতে পারে, এস্টিমেট বসতে পারে, অ্যাপ্রক্সিমেট বসতে পারে। সো এখানে হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেটটা আছে, আমি এটাকে বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, কারণ ওভার যেহেতু ওভারকে মডিফাই করছে, এখানে অ্যাডভার্ব বসবে, অ্যাপ্রক্সিমেটলি ওভার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওভার $220 billion were spent organizing this tournament. There were 64 matches played in 8 venues across the 5 cities. The final match was dash between France and Argentina. আচ্ছা, আমি বলছিলাম না অর্গানাইজ হোল্ড দুইটাই সিতে বসতে পারে। এরকম ক্ষেত্রে একটা ট্রিক্স যেটা, যে when you find same types of words in a passage, there is a big possibilities that both will be in use. এই যে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড আপনি সেম প্যাসেজে পাচ্ছেন, সেম বক্সের ভিতর পাচ্ছেন, এটার মানে হচ্ছে এই দুইটা ওয়ার্ডকেই প্যাসেজের ভিতর ইউজ করা হবে, দুইটাকে দুই জায়গায় ইউজ করা হবে। কারণ এমন যদি হয় একটাকে ইউজ হবে একটা ইউজ হবে না, তখন দেখা যাবে এই জায়গাটা কনফিউশন, ডাবল অ্যান্সার হয়ে যাবে। আর ক্লোজটেস্ট উইথ ক্লোজে কোনোদিনও ডাবল অ্যান্সার হয় না। সো এই ক্ষেত্রে এক জায়গায় বসবে হেল্ড, এক জায়গায় বসবে অর্গানাইজড। কোথায় হেল্ড বসবে, কোথায় অর্গানাইজ বসবে, এটা আমরা দেখি। আপনি একটু দেখেন, এখানে কিন্তু বলা হয়েছে ড্যাশ কত বিলিয়ন ডলার স্পেন্ট অর্গানাইজিং দিস টুর্নামেন্ট। টুর্নামেন্টটা অর্গানাইজ হয়েছে, তো টুর্নামেন্ট নিয়ে যখন কথা হবে তখন অর্গানাইজ হবে, কিন্তু যখন ম্যাচ নিয়ে কথা হবে তখন ম্যাচ অর্গানাইজ হবে না, ম্যাচটা জাস্ট হেল্ড হবে, ম্যাচটা জাস্ট মানে হোল্ড করা হবে, বা ম্যাচটা জাস্ট মানে একটা দিন অনুষ্ঠিত হবে। আর অর্গানাইজ হচ্ছে পুরো সমন্বয় করা, পুরো জিনিসটাকে সমন্বয় করে এক্সিকিউট করার। ওকে, এটা হচ্ছে মানে এই দুটো ডিফারেন্স। দ্য ফাইনাল ম্যাচ, যখন ম্যাচের কথা, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড হবে, ওয়াজ যেহেতু এখানে হেল্ড হবে, ঠিক আছে, এফ নাম্বারটা হবে হেল্ড, was held between France and Argentina. আর এই যে সি নাম্বারটা আমি যে রেখে দিয়েছিলাম, এই ওয়ার্ল্ড কাপ was dash in Qatar from এত টু এত, সো এখানে হবে was organized in Qatar, was organized in Qatar, was organized in Qatar. অর্গানাইজার হোল্ড সেম থাকার সাথে আমি কিভাবে ডিস্টিংগুইশ করলাম এই জিনিসটা একটু খেয়াল করেন, অর্গানাইজ আর ডিস্টিংটা, কারণ কোনটা কোথায় প্যাসেজে কি হিসেবে বসছে আমি সেটা দিয়ে আইডেন্টিফাই করছি, আমার আলাদাভাবে বুঝাও লাগেনি। আলাদাভাবে আমি যে খুব মানে গ্রামার বুঝে আমি কাজটা করছি এমন না, কিন্তু আমি প্যাসেজ পড়ছে, কনটেক্সট বুঝছি, এবং পার্টস অফ স্পিচ অনুযায়ী আমি জাস্ট এখানে পার্টস অফ স্পিচ আছে, এখানে জাস্ট কনটেক্সটাই হচ্ছে মেন, যে কনটেক্সট বুঝে কোথায় কোন জিনিসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সে অনুযায়ী সেটা বসায় দেওয়া। এখানে ওয়াজ হেল্ডি হচ্ছে অ্যান্সার, এবং এখানে হচ্ছে ওয়াজ অর্গানাইজড হচ্ছে আমাদের অ্যান্সার, ওয়াজ অর্গানাইজড হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, ওয়াজ অর্গানাইজড হচ্ছে আমাদের অ্যান্সার। The final match was held between France and Argentina. Argentina was dash champion. আচ্ছা, Argentina was dash champion and captain Lionel Messi was dash the best player of the tournament. Okay, এখানে কোনখানে কি বলবে? জি যে এখানে বলছে আর্জেন্টিনা ওয়াজ ড্যাশ চ্যাম্পিয়ন, এখন ড্যাশ বলতে কি হতে পারে? ক্রাউন্ড চ্যাম্পিয়ন হইতে পারে, ভোটেড চ্যাম্পিয়ন হইতে পারে, তারপর আর কি হইতে পারে? গ্রেট চ্যাম্পিয়ন হইতে পারে, কি কি হইতে পারে? আচ্ছা দেখতেছি, আর্জেন্টিনা ওয়াজ ড্যাশ চ্যাম্পিয়ন অ্যান্ড ক্যাপ্টেন লিওনেল মেসি ওয়াজ ড্যাশ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এখন দেখেন, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু ভোটের ভিত্তিতে বা মানে একটা স্ট্যাটিস্টিক্স এর ভিত্তিতে হয়, এটা কিন্তু স্পেসিফিক্যালি কোনো ম্যাচের মাধ্যমে উইন লুজের মাধ্যমে হয় না। সো এইখানে ভোট ব্যাপারটা আসতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন যখন একটা ফাইনাল ম্যাচের মধ্যে যে চ্যাম্পিয়ন আসবে ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে, এটা কিন্তু ভোটে হবে না, এটা হবে মানে অর্জন করে নেওয়া, এটা হবে আর্জেন্টিনা ওয়াজ ক্রাউন্ড চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা ওয়াজ ক্রাউন্ড চ্যাম্পিয়ন, ঠিক আছে, সে মানে সম্মানিত, ক্রাউন মানে তো মুকুট, মানে সে হচ্ছে বিজয়ের মুকুট পেল, এরকম অর্থে যে আর্জেন্টিনা ওয়াজ ক্রাউন্ড চ্যাম্পিয়ন, তাকে চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত করেছে, চ্যাম্পিয়নের বা বিজয়ের মুকুট আর্জেন্টিনার হচ্ছে আর্জেন্টিনা অর্জন করেছে, সেই অর্থ বলে আর্জেন্টিনা ওয়াজ ক্রাউন্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ক্যাপ্টেন লিওনেল মেসি ওয়াজ
ভোটেড বলতে পারেন যে ওয়াজ ভোটেড দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ঠিক আছে, ওয়াজ ভোটেড দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, কারণ বাকিগুলা মোটামুটি ইররিলেভেন্ট হয়ে যায়, ভোটেড হতে পারে। The 2022 World Cup was really a great source of dash. Great source of dash. আচ্ছা, great source of এর পর এখানে প্রিপোজিশনের পর অফ কোর্স নাউন বসবে, তো এখানে নাউন কি বসতে পারে? গ্রেট সোর্স অফ, গ্রেট তো না, এন্টারটেইন থেকে এন্টারটেইনমেন্ট হইতে পারে, গ্রেট সোর্স অফ প্র্যাকটিস হবে না, সার্টেইন হবে না, ডিফারেন্স হবে না, সেটা এন্টারটেইন থেকে এন্টারটেইনমেন্ট হবে। ওকে, এন্টারটেইনমেন্ট হবে, এন্টারটেইনমেন্ট, আই নাম্বারটা হবে এন্টারটেইনমেন্ট। অ্যান্ড উইল বি এভার ড্যাশ, উইল বি এভার ড্যাশ। আচ্ছা, এই যে ওয়ার্ল্ড কাপটা গেল, এটা আমাদের জন্য খুবই মানে সত্যি সত্যি খুব বড় একটা বিনোদনের মাধ্যম ছিল, এবং এই জিনিসটা স্টিল আমাদের মনে আছে, এই জিনিসটা স্টিল মেমোরেবল, যে আর্জেন্টিনা যে একটা কাপ জিতছে এতদিন পর, এটা আমাদের সবার জন্য হচ্ছে খুবই মানে স্মরণীয় একটা ব্যাপার। যদি আমি আর্জেন্টিনা সাপোর্টার না, বাট স্টিল দে আর্নড ইট, প্রশংসা তো করতেই হবে, তাই না? দে উইল বি এভার রিমেম্বার্ড, এটা মনে রাখার মতো একটা ব্যাপার, স্মরণীয় একটা ব্যাপার। সো উইল বি এভার রিমেম্বার্ড, উইল বি এভার রিমেম্বার্ড, উইল বি এভার রিমেম্বার্ড, যে নাম্বার হবে রিমেম্বার্ড। এইবার কি কি খালি রেখে আসছি এটা দেখি। একদম প্রথমে আমি এটা খালি রাখছি, ইজ দ্য ড্যাশ আর্থ শো ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ তো এখানে যেহেতু আমি বলতে পারি ইজ দ্য, যেহেতু আমি অনেকগুলো ফিল আপ করে ফেলছি, এখন আমার কি খালি আছে? গ্রেট, সার্টেন ডিফারেন্স, এই তিনটা ওয়ার্ড ফাঁকা। এই তিনটা ওয়ার্ডের মধ্যে এখানে কি বসতে পারে? সার্টেন ডিফারেন্স বসবে না, খুবই শিওর আপনি বুঝতেছেন, বাকি সব বসে গেছে। প্র্যাকটিসও বসবে না, এখানে বসবে গ্রেট। বাট যেহেতু ইজ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য বলা আছে, একটা প্রিপোজিশন দিয়ে বসে যে এটা নির্দিষ্টভাবে ইন দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা গ্রেট শো, সবচেয়ে গ্রেট। তো সবচেয়ে গ্রেট যখন এটা সুপারলেটিভ ফর্ম আছে, তখন এটা শুধু গ্রেট হবে না, এটা হবে গ্রেটেস্ট, এটা হবে ইট ইজ দ্য গ্রেটেস্ট আর্থ শো। ফুটবল ইজ দ্য গ্রেট, দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল ইজ দ্য গ্রেটেস্ট আর্থ শো ইন দ্য ওয়ার্ল্ড। গেল, ইট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ABC গেল। এবার হচ্ছে আমার যে আরেকটা ফাঁকা ছিল, সেটা হচ্ছে 32 টিমস অফ ড্যাশ নেশনস। আচ্ছা, 32 টিমস অফ ডিফারেন্ট নেশনস হইতে পারে, সার্টেন নেশনসও হইতে পারে। এখন সার্টেন হবে না ডিফারেন্ট হবে, এই জিনিসটা হচ্ছে, কারণ নেশনস গুলো নর্মালি একটা থেকে আলাদা, সো ডিফারেন্ট বলার কোনো কিছু নেই, ডিফারেন্ট আলাদা হবে এখানে মেনশন করার কিছু নেই। কিন্তু সার্টেন যে নির্দিষ্ট কিছু নেশনস এইখানে পার্টিসিপেট করছে, 32টা টিমের হচ্ছে 32টা টিম স্পেসিফিক কিছু নির্দিষ্ট দেশ থেকে আসছে, দ্যাটস ওয়াই এখানে যে কোনো দেশের যে কোনো টিম কিন্তু চান্স পায়নি। স্পেসিফিক কিছু কিছু দেশ যারা যারা অর্জন করে নিছে এই মানে এলিজিবিলিটিটা ফুটবল খেলার, ফিফাতে অংশগ্রহণ করার যোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে, সেই সব নির্দিষ্ট দেশের টিমরাই আসতে পারছে, 32টা টিম। তো এখানে হবে 32 টিমস অফ সার্টেইন নেশনস, সার্টেইন নেশনস, এখানে ডিফারেন্ট নেশনস হবে না, যে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসছে এমন না। ওকে, 32 টিমস অফ সার্টেইন নেশনস, এটা হবে সার্টেইন নেশনস। ওকে, সো মোটামুটি এই হচ্ছে আমাদের এটার সলভ। তো এই গেল ক্লিয়ার। এবার আসি লাস্টেরটায়, অডিও ভিডিও ক্লিয়ার কিনা আরেকবার চেক করে লাস্টেরটা দেখাতে, ক্লাস আজকে বেশি লম্বা হবে না। হ্যাঁ, ডিফারেন্ট গ্রেটেস্ট, পেনাল্টি, পেনাল্টি কোথেকে আসলো? কি হলো? আচ্ছা, সার্টেন, হ্যাঁ সার্টেন। ওকে, সো আজকের লাস্টটা দেখি, মোটামুটি আপনারা বুঝতেছেন কিনা জিনিসগুলো, আপনাদের কাছে ক্লিয়ার বা সহজ লাগছে কিনা এটা জানেন। এই জিনিসটা কিন্তু মানে মুখস্থ করার কিছু নেই, এই জিনিসটা মানে সেইভাবে আমি যে রুলস ধরে দেখা দিব এবং সেই রুলস আপনি সব সলভ করে আসবেন, যেভাবে আমরা কানেক্টরস প্রিপোজিশনস করি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এই যে আমি পড়তেছি, আপনাদের সামনে আমি পড়তেছি, কনটেক্সট বুঝতেছি, যেটা পারতেছি ফিল আপ করতেছি, যেটা পারতেছি না খালি রেখে দিচ্ছি। এইভাবে একটা 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 করে আমি জাস্ট গ্যাপগুলো ফিল আপ করে দেখা যায় যে কয়েকটা গ্যাপ প্রাইমারিলি ফিল আপ করছি, কিছু ওয়ার্ড এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তারপর সেই এলিমিনেটেড যে ওয়ার্ডগুলো ওইগুলাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেই রিমেনিং ওয়ার্ড গুলো নিয়ে আমি আবার নতুন করে চিন্তা ভাবনা করতেছি, একটা পেজকে 2 থেকে 3 বার গো থ্রু করতেছি, সেইভাবে আমি ইজিলি সলভ করতে পারতেছি। আপনাদেরকে তো এক্সপ্লেন করে সলভ করার পর কিন্তু 10 থেকে 15 মিনিট বেশি লাগছে না পার প্যাসেজ। সো আপনি টাইমে চিন্তা না করে এক্সাম হলে জাস্ট ঠান্ডা মাথায় প্যাসেজটা এভাবে পড়বেন, কনটেক্সটটা বুঝে কোথায় কোন ওয়ার্ডটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি বসতে পারে সেইটাকে আপনি মানে ফাইন্ড আউট করে ওখানে বসাবেন। বসানোর জন্য যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করা লাগে, আগে সাফিক্স প্রিফিক্স বসানোর লাগে বসাবেন, ভার্ব থাকলে তার ফর্ম চেঞ্জ করবেন, যেটা করা লাগে করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো আসেন আজকে লাস্ট প্যাসেজটা দেখি। আরো প্যাসেজ দেখানো যাইতো, কিন্তু ওই যে একটু বক্সের কিছু মিসম্যানেজমেন্ট বা একটু মানে সোয়াপ হয়ে গেছে দেখে যে এই জিনিসটা আমি কয়েকটা
প্যাসেজ দেখাতে পারলাম না, নাহলে ওগুলো দেখা দিতাম। আচ্ছা এই প্যাসেজটা দেখি, লাস্ট প্যাসেজ, এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারিলি অ্যাজ এ রেজাল্ট অফ পলিউশন। দূষণের কারণে ওয়ার্ল্ড, সারা বিশ্বে প্রতি বছর লাখে লাখে মানুষ অকারণে মারা যাইতেছে। এই দূষণটা এত মাত্রায় বেড়ে গেছে যে অকারণেই হাজার হাজার মানুষ সারা পৃথিবী জুড়ে মারা যাইতেছে শুধুমাত্র পলিউশনের কারণে। মানে জাস্ট পলিউশন, এতই দূষণ যে মানুষ বাঁচতে পারতেছে না পলিউশনের জন্য। এটাই হচ্ছে এখানকার রিজন, এটাই হচ্ছে এখানকার কনটেক্সট। আমি ফার্স্ট লাইন পরে বুঝছি এখানে পলিউশনের ক্ষতিকর দিক নিয়ে বা পলিউশনের কারণ নিয়ে, কনসিকুয়েন্সেস, কজেস, ইফেক্টস, এগুলো নিয়ে কথাবার্তা হবে। ফার্স্ট লাইনটা আপনাকে সেই ইন্ডিকেশন দিয়ে দিছে। পরেরটা দেখি, দিস আনফরচুনেট অ্যান্ড ড্যাশ ডেথস আর ব্রট অ্যাবাউট বাই 4 স্পেসিফিক ফ্যাক্টরস। 4 স্পেসিফিক ফ্যাক্টরস, এই যে 4টা স্পেসিফিক ফ্যাক্টরের কারণে এই আনফরচুনেট ডেথ গুলো হয়। আচ্ছা তো এখানে আনফরচুনেটের পর আর কি বসতে পারে, এটা একটু আমরা দেখি। আনফরচুনেটের পর এখানে কি বসতে পারে, দিস আনফরচুনেট অ্যান্ড ড্যাশ। আনফরচুনেট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সো আনফরচুনেট যেহেতু ডেথকে মডিফাই করতেছে, ডেথের আগে যেটা বলবে সেটাও ডেথকে মডিফাই করবে, এখানে একটা অ্যাডজেক্টিভই বসবে। দিস আনফরচুনেট অ্যান্ড ড্যাশ ডেথ আর ব্রট অ্যাবাউট বাই 4 স্পেসিফিক ফ্যাক্টরস। তো এইখানে কি বসতে পারে, দিস আনফরচুনেট অ্যান্ড অ্যাভার্ট ডেথ হতে পারে। তারপর হচ্ছে আমাদের রেজাল্ট ডাম্প বা টক্সিক ওডর। আচ্ছা এইখানে অনেকগুলোই ওয়ার্ড আছে, এখানে আমি স্পেসিফিকলি আমরা বুঝতে পারতেছি না যে আনফরচুনেট পর আর কি ডেথ বসতে পারে, কেমন ডেথ হতে পারে, টক্সিক ডেথ, অ্যাভার্ট ডেথ, ফিউম ডেথ, কি হতে পারে এটা পরে দেখি আমরা। এই জিনিসটা একটু কনফিউজিং, এটা থাক, যেটা কনফিউজিং এটা রেখে দিব, পরের সেকেন্ড রানে দেখবো। ফার্স্ট রানে ইজি জিনিসগুলো যেগুলো একবার বুঝবো সেগুলো সলভ। তো 4 স্পেসিফিক ফ্যাক্টরস। আচ্ছা এই যে মানে দুর্ভাগ্যজনক যে মৃত্যুগুলো হয় সেটা 4টা স্পেসিফিক ফ্যাক্টরের কারণে হয়। প্রথমত এয়ার পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, বার্নিং ট্র্যাশ অ্যান্ড ভেহিকল ড্যাশ। এয়ার পলিউশনটা কোত্থেকে হচ্ছে, এয়ার মানে বায়ু দূষণ ফ্রম ফ্যাক্টরিজ, বার্নিং ট্র্যাশ ময়লা পোড়ানো, অ্যান্ড ভেহিকল ড্যাশ। ভেহিকল থেকে কি বের হয়, ভেহিকল থেকে ডাম্প বের হয় না। এবং যেহেতু এয়ার পলিউশন বলছে, ডাম্পের দুর্গন্ধের কারণে এয়ার পলিউশন, সেই অর্থে না, ভেহিকল থেকে যে যানবাহনের যে ধোঁয়াটা বের হয়, যানবাহনের যে মানে স্মোকটা বের হয়, ভেহিকল ফিউম, এই ভেহিকল ফিউমটা হচ্ছে আমাদের মানে কজ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজ। রেসপিরেটরি হচ্ছে মানে রেসপিরেশন মানে তোমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া, সো রেসপিরেটরি মানে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস জনিত, আমাদের শ্বাস প্রশ্বাস জনিত যে ডিজিজ গুলো আছে সেগুলা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজ। আচ্ছা এগুলা কজ হয় হচ্ছে আমাদের এয়ার পলিউশনের কারণে। ফার্স্ট কারণ গেল, আমি বি বসায় ফেলাম যে বি হবে ফিউম। দেন ওয়াটার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, মানে শিল্প বর্জ্য যেগুলো, শিল্প থেকে যে বর্জ্যগুলো বের হয় সেগুলো থেকে ওয়াটার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, দ্য ইনডিসক্রিমিনেট ড্যাশ অফ টক্সিক কেমিক্যালস। আচ্ছা দ্য ইনডিসক্রিমিনেট ড্যাশ অফ টক্সিক কেমিক্যালস। তো ইনডিসক্রিমিনেট ড্যাশ অফ টক্সিক কেমিক্যালস মানে এটা বলছে যে বিষাক্ত উপাদান যেগুলো বা বিষাক্ত পদার্থ, বিষাক্ত রাসায়নিক যেগুলো, সেগুলো হচ্ছে ইনডিসক্রিমিনেট, একদম মানে নির্বিশেষে, একদম মানে কি বলা যায়, ইগনোরেন্টলি, একদম মানে চিন্তাহীন ভাবে এগুলাকে বেশি বেশি করে দেওয়া, জাস্ট ডিসপোজ করে দেওয়া, বেশি বেশি নির্গত করা। টক্সিক কেমিক্যাল গুলাকে যে একটু সাবধানে নির্গত করা বা এগুলাকে যে পরিবেশের কথা বুঝে একটু মানে কি বলা যায় সেফলি বা পরিবেশ বান্ধব করে নির্গত করা হবে, পরিবেশ বান্ধব করে ডিসচার্জ করা হবে, এমন না করে জাস্ট নর্মালি এটাকে মানে কেয়ারলেসলি ইনডিসক্রিমিনেটলি ডিসপোজ করে যাওয়া হচ্ছে। তো এটাই বলেছে ইনডিসক্রিমিনেট ডিসপোজ এখানে বসবে, কিন্তু ডিসপোজে কোন ফর্মটা বসবে এখানে দেখেন, ইনডিসক্রিমিনেট একটা অ্যাডজেক্টিভ। আপনি আগের পরের পার্টস অফ স্পিচে দেখেন এটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের পর এখানে যেটা বসে সেটা হবে একটা নাউন। সো আপনি যদি বলেন ইনডিসক্রিমিনেট ডিসপোজ অফ টক্সিক কেমিক্যালস, গ্যাপ ঠিক আছে, গ্যাপের মধ্যে ওয়ার্ডও ঠিক আছে, কিন্তু ওয়ার্ডের ফরম্যাটটা ভুল আছে। ডিসপোজ একটা ভার্ব, সো এটাকে যখন আমি নাউন করবো আমার এটা হয়ে যাবে ডিসপোজাল, আমার এটা হয়ে যাবে ডিসপোজাল। So disposal of toxic chemicals, the disposal of the indiscriminate disposal of toxic chemicals and the dash of human waste, and the dash of human waste. Indiscriminate dump of toxic chemicals হবে না, toxic chemical কিন্তু কেউ ডাম্প করে না, toxic chemical হচ্ছে ডিসপোজ করে একটা জিনিসকে, মানে এটা হচ্ছে জাস্ট নির্গত করে দেয়। এটা মানে কোন একটা জায়গায় কি বলা যায়, ময়লা বা আবর্জনা যখন নির্গত হয় সেটাকে হচ্ছে আমাদের করা বলে, যখন মানে বয়ে যাওয়ার মতো, যে জাস্ট আমি একটা পাইপলাইন বা একটা সিওয়ারেজ লাইনের মতো করলাম বা একটা সিস্টেম করলাম পয় নিষ্কাশনে, যেটার মাধ্যমে জাস্ট আমার ওয়েস্ট গুলা মানে আমার এখান থেকে হয়ে যাবে, চলে যাবে, আমার এখান থেকে বের হয়ে যাবে, সেটাকে বলা হয় ডিসপোজ। কিন্তু যখন অনেকগুলা মানে ওয়েস্টকে এক জায়গায় স্তূপ করা হবে, এক জায়গায় মানে কি বলা যায়, এক জায়গায় মানে জড়ো করা হবে, তখন সেটাকে বলা হবে ডাম্প।
তো এখানে হবে দ্য ডাম্প অফ হিউম্যান ওয়েস্ট ইনটু রিভার্স। তো এই যে হিউম্যান ওয়েস্ট, মানুষের যে মানব বর্জ্য যেগুলো, এই মানব বর্জ্যগুলাকে যে একসাথে করে ডাম্প করে, মানে জাস্ট কি বলা যায় যে একটা জায়গায় জাস্ট আমি রেখে মানে ধামা চাপা দিলাম বা মাটি চাপা দিলাম, ওইখান দিয়ে আমি যে জিনিসটাকে করে দিলাম ডিসপোজ, মানে কি বলা যায় ওটার মানে দূষণটা থেকে কাটা দিলাম, ওই জিনিসটা থেকে আমি রেহাই পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে দ্য ডাম্প অফ হিউম্যান ওয়েস্ট ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস, নদীর মধ্যে বা নদী বা ক্যানাল, নদী বা খালের মধ্যে মানুষের হিউম্যান ওয়েস্ট গুলা যে ডাম্প করা হয় বা যে একদম মানে জড়ো করা হয়, ওখানেই তো সবগুলো করা হয়, কি বলা যায় নিষ্কাশন করা হচ্ছে। এই যে নিষ্কাশন করা হচ্ছে দ্য ডাম্প অফ হিউম্যান ওয়েস্ট কজেস হচ্ছে পয়জনিং অ্যান্ড ড্যাশ ডিজিজ। তো এখানে ডাম্প হবে, ডি নাম্বার ডাম্প, কিন্তু পয়জনিং অ্যান্ড ড্যাশ ডিজিজ, এখন কি ডিজিজ হতে পারে? পয়জনিং অ্যান্ড টক্সিক ডিজিজ হইতে পারে, কারণ যেহেতু পয়জনিং এ বলা আছে টক্সিক ডিজিজ হইতে পারে, আপনার মাথায় আসতে পারে। বাট খেয়াল করে দেখেন, ওয়াটার পলিউশনের কথাবার্তা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ বলেন, ডিসপোজাল অফ টক্সিক কেমিক্যালস বলেন, আর ডাম্প অফ হিউম্যান ওয়েস্ট বলেন, সব রিভার্স এবং ক্যানেলস হচ্ছে, সব পানির মধ্যে হচ্ছে। সো পানির মাধ্যমে যে রোগগুলো হবে সেটা পয়জনিং এর মাধ্যমে হলে সে প্রতিটা রোগ হবে পানিবাহিত রোগ, সে প্রতিটা ডিজিজ হবে ওয়াটার বর্ন ডিজিজ, প্রতিটা ডিজিজ হবে ওয়াটার বর্ন ডিজিজ, পানিবাহিত রোগ সাচ অ্যাজ কলেরা এন্ড ডায়রিয়া। ওকে, এখানে কিন্তু মনে হতে পারে টক্সিক ডিজিজ, যেহেতু পয়জনিং আছে তাহলে টক্সিক ডিজিজ খুব রিলেভেন্ট, বাট রিলেভেন্ট না। মোর রিলেভেন্স হচ্ছে আপনার ওয়াটার পলিউশনের সাথে ওয়াটার বোর্ন ডিজিজ। একটু খেয়াল রাখবেন, তাড়াহুড়া কখনোই লিখবেন না। The next factor is the noise pollution from vehicle horns and dash that might cause aggression and damage hearing. আচ্ছা, দ্য ভেহিকল হর্নস অ্যান্ড ড্যাশ, আচ্ছা যেহেতু সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন করতে করতে ভেহিকল হর্নস থেকে হতে পারে, আর বিভিন্ন শব্দ তৈরি করে এরকম যন্ত্র থেকে হতে পারে, কারণ ভেহিকল হর্নস একটা নাউন, এরপর অ্যান্ড দিয়ে আরেকটা কিছু বলা আছে, তো সেম টাইপের সাবজেক্টই যুক্ত হবে, সেম টাইপের সাবজেক্ট এর সাথে একটা কি যুক্ত হইতে পারে। তো রেজাল্ট অ্যাবাউট মাইক্রোফোন, আচ্ছা মাইক্রোফোন দেখো, যে মাইক্রোফোন বলতে বড় বড় মাইক থাকে না, ওই মাইক গুলা হচ্ছে আমাদের করে সাউন্ড পলিউশন করে, দ্যাট মাইট কজ অ্যাগ্রেশন এন্ড ড্যামেজ হিয়ারিং, মানে এগুলা ক্ষিপ্রতা তৈরি করে এবং আমাদের হিয়ারিং ড্যামেজ করে, ঠিক আছে। এন্ড ফাইনালি ড্যাশ পলিউশন, আর কি পলিউশন হইতে পারে? আমরা এয়ার পলিউশনের কথাবার্তা বলছি, ওয়াটার পলিউশনের কথাবার্তা বলছি, সাউন্ড পলিউশনের কথাবার্তা বলছি, আর কি হইতে পারে? সয়েল, মাটি দূষণ হইতে পারে, তারপর আমাদের যে স্মেল আছে সেই স্মেলের দূষণ হইতে পারে, ঘ্রাণের যে ব্যাপারটা বা আমাদের গন্ধের যে দুর্গন্ধের মাধ্যমে দূষণ সেটা হইতে পারে, সব মানে বায়ু দূষণ, যেটা ওইটা বায়ু দূষণের মধ্যেই পড়ে, কিন্তু সেটা হচ্ছে মানে আমাদের ঘ্রাণের ব্যাপার, তো ওইটাকে একটু আলাদা আমরা কাউন্ট করতে পারি, ওই একটা দূষণ, এরকম কয়েকটা হইতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সরাসরি আমাদের একদম মানে আবহাওয়া, এনভায়রনমেন্ট পলিউশন। সো এখানে আমাদের অপশনে কি কি আছে? অপশনের মধ্যে ক্রিয়েচার টক্সিক ওডর আছে, সরাসরি স্মেল তো নেই বা ফ্র্যাগরেন্স নেই, এখানে হচ্ছে ওডর আছে। তো আমরা বলতে পারি ফাইনালি জি নাম্বারে ওডর পলিউশন ফ্রম ডাম্পড অ্যান্ড আনট্রিটেড হিউম্যান ওয়েস্ট। আচ্ছা, এখানে দেখেন কনটেক্সট কিন্তু মিলে গেছে, ডাম্পড অ্যান্ড আনট্রিটেড হিউম্যান ওয়েস্ট, যে মানে একদম এক জায়গায় স্তূপীকৃত এবং কোনো কিছু ট্রিটমেন্ট করা হয়নি, কোনোভাবে রিফাইন করা হয়নি, মানব বর্জ্য পড়ে আছে, এগুলো হচ্ছে কজেস সিরিয়াস ডিসকমফোর্ট টু আওয়ার সেন্স অফ স্মেল। আমাদের ঘ্রাণের মধ্যে আমাদের যে ঘ্রাণ শক্তি আছে বা ঘ্রাণের যে সেন্সটা আছে সেটার মধ্যে সিরিয়াস ডিসকমফোর্ট, অনেক বেশি মানে কি বলা যায় অস্বস্তি, অনেক বেশি মানে মানে গন্ধের মধ্যে থাকলে কি হয় যে আমরা বারবার সেখানে বেরো যে একটা ছটফট হওয়ার ফিলিংসটা কাজ করে, একটা ডিসকমফোর্ট কাজ করে, সেটা বলা হয়। তো এখানে ওডর পলিউশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওডর পলিউশনই হবে। ওকে, অ্যান্ড অ্যাট্রাক্টস ডিজিজ বিয়ারিং ড্যাশ সাচ এজ র্যাটস অ্যান্ড ফ্লাইস। ডিজিজ বিয়ারিং কি হইতে পারে? আচ্ছা, তো আমি কিন্তু এই ডিজিজ বিয়ারিং কি হতে পারে সেটা যাওয়ার আগে দেখলাম যে আমার ওডরটা এখানে কারেক্ট আছে, আমি কিন্তু যে মানে অন্য কিছু হবে না, অন্য কোনো দূষণ যেদিকে হবে না, টক্সিক পলিউশন যে হবে না, এটা আমি বুঝতে পারতেছি, কারণ আমাদের সেন্স অফ স্মেলটা সরাসরি এসেই পড়ছে। এবং তো হচ্ছে ডিজিজ বিয়ারিং ডিসকমফোর্ট স্মেল, এগুলা মানে আমাদের স্মেলের মধ্যে খুব সিরিয়াস ডিসকমফোর্ট তৈরি করে। অ্যান্ড অ্যাট্রাক্টস ডিজিজ বিয়ারিং ড্যাশ কি হইতে পারে? ডিজিজ বিয়ারিং ইনসেক্টস হইতে পারে, যেহেতু সাচ এজ র্যাটস অ্যান্ড ফ্লাইস, মানে দুইটা পোকামাকড় বলা যায়, ইনসেক্টস হইতে পারে, অ্যানিমালস হইতে পারে, ক্রিয়েচার্স হইতে পারে। সো অ্যানিমালও না ইনসেক্টও না অপশন, আমার অপশন আছে ক্রিয়েচার্স, সো আমি এখানে বলবো ডিজিজ বিয়ারিং ক্রিয়েচার্স সাচ এজ র্যাটস অ্যান্ড ফ্লাইস। সো উই শুড টেক dash action to control these problems. We should take key action, avert action. avert মানে হচ্ছে একদম মানে অন স্পট, খুব তাড়াতাড়ি, একদম মানে ঝটপট অ্যাকশন, খুব দ্রুত কাজ যেটাকে বলে। we should take avert actions to control these problems and clean up the environment to avoid this unnecessary disease. তো unnecessary disease গুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের হচ্ছে এইগুলাকে ক্লিন আপ, এনভায়রনমেন্টে ক্লিন আপ করতে হবে এবং এই
প্রবলেমগুলো কন্ট্রোল করার জন্য অ্যাভার্ট অ্যাকশন নিতে হবে। সো দেখেন আমি কিন্তু মোটামুটি 4, 5, 9টা ফিল আপ করে ফেলছি। মোটামুটি আমি প্রথমটা বাদে বাকি সবই করে ফেলছি। আমি জাস্ট প্রথম থেকে স্কিপ করছি, কিছুই করিনি, বাকি সব আমার অটোমেটিক মিলে গেছে। এইবার আমার বাকি কি? রেজাল্ট, টক্সিক, ডিটারমাইন্ড। এটার মধ্যে এ নাম্বারে কোনটা বসবে? দিস আনফরচুনেট অ্যান্ড রেজাল্ট ডেথস, টক্সিক ডেথস, ডিটারমাইন্ড ডেথস। সো এই তিনটার মধ্যে কিন্তু আমি বলতে পারি যে যেহেতু পলিউশনের কারণে মারা যাচ্ছে, তো পলিউশনের মাধ্যমে কি হয় যে একটা পরিবেশ বা একটা কিছু, একটা আবহাওয়ার একটা উপাদান আমাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে যায়। সে অনুপযোগীটা হচ্ছে এটা যখন হয় যে কোনো একটা বিষাক্ত পদার্থ মিশেই হয় এবং সেই জিনিসটা পয়জনের কারণে দেখা যায় মৃত্যুগুলা হয়। ফুড পয়জনিং বলেন, মনে কোনো ডিজের মাধ্যমে পয়জনিং বলেন। সো দিন শেষে পয়জনিং হচ্ছে ইস্যু, পয়জনিং ইজ দ্য ইস্যু। So these unfortunate and toxic deaths are brought about by four species, four specific factors. প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি যে এখানে এই নাম্বারে কি বসতে পারে, কিন্তু এখন যখন আমি অনেকগুলো গ্যাপ ফিল আপ করে ফেলছি, ওয়ার্ডের সংখ্যাটা, আমার চয়েসের অপশনগুলো অনেক কমে গেছে, এখন আমি ইজিলি বুঝতে পারতেছি যে এই অপশনটা হবে টক্সিক ডেথস। ডিটারমাইন্ড ডেথস হবে না, কারণ আনফরচুনেট আর এখানে বলা আছে ডাই আননেসেসারিলি। আপনার মনে হতে পারে ডিটারমাইন্ড ডেথস, ডিটারমাইন্ড মানে ডেথস মানে কিন্তু একদম মানে কি বলা যায় পূর্ব পরিকল্পিত মৃত্যু, কিন্তু পূর্ব পরিকল্পিত বা সেরকম ভাবে প্রি প্ল্যান্ড ডেথ না। এই ডেথটা হচ্ছে আননেসেসারিলি, মানে অযথা অকারণে মারা যাচ্ছে। সো এটা অফকোর্স ডিটারমাইন্ড হবে না, এখানে রেজাল্টও হবে না, এখানে অফকোর্স টক্সিক ডেথ হবে। ঠিক আছে, সো আশা করি জিনিসগুলো কিভাবে সলভ করতে বা কিভাবে অ্যাপ্রোচ নিতে হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সলভ মোটামুটি যা করা তাতে আমি দেখা দিচ্ছি, এই জিনিসটা মেনলি প্র্যাকটিসের উপর। আনডিটারমাইন্ড ডেথস, আনডিটারমাইন্ড প্রিফিক্স আর সাফিক্স একসাথে। আচ্ছা, আনডিটারমাইন্ড ডেথস এটা হবে টক্সিক ডেথ হয় সরাসরি। আনডিটারমাইন্ড এখানে যেহেতু দুইবার চেঞ্জ, তো আনডিটারমাইন্ড ডেথের জায়গায় টক্সিক ডেথ হয়। তবু হ্যাঁ, আনডিটারমাইন্ড ডেথ একটা ভালো অপশন, এই জিনিসটাও আমি মাথায় রাখলাম। আনডিটারমাইন্ড ডেথ এটা একটা ভালো অপশন, তবে আমি এখানে টক্সিকটাই লিখে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ, তবে আনডিটারমাইন্ডও হয়। ডন্টিং মানে ভয়ঙ্কর। আচ্ছা, সো মোটামুটি ক্লাসটা এ পর্যন্তই, কারণ এই জিনিসটা যেহেতু বুঝার কিছু নেই বা এই জিনিসটায় স্পেসিফিক্যালি আমাদের রুলস বেসড কিছু, যে আমরা জাস্ট রুলস বুঝা বসাবো এমন কিছু নেই, জিনিসটা কন্টেক্সট ধরে ধরে সলভ করতে হবে। তাই আমি একদম বেশ কয়েকটা প্যাসেজ নিয়ে এসে বোর্ড কোয়েশ্চেনে আপনাদের সলভ করে দেখে দিলাম যে আপনারা যখন সলভ করবেন আপনাদের অ্যাপ্রোচ কিরকম হবে, আপনাদের প্রসেসটা কিরকম হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা গ্যাপগুলো কিভাবে ফিল আপ করবেন সেগুলো দেখানোর চেষ্টা করছি। অ্যাভয়েডেবল একটা এক্সাম, আচ্ছা অ্যাভয়েডেবল একটা এক্সামে দিয়েছে। অ্যাভয়েডেবল কোনটা দিছেন? We should take actions to clean up the environment. আচ্ছা, unfortunate and avoidable deaths, avoidable তো avoidable হবে না, avoidable হওয়ার সম্ভাবনা নাই, avoidable তো হওয়ার সম্ভাবনা avoidable। আচ্ছা, এই নাম্বারটা avoidable যে রাইট দিছে, দিস আনফরচুনেট এন্ড অ্যাভয়েডেবল ডেথস। অ্যাভয়েডেবল কিভাবে হয় যে একটা জিনিস মানে দুর্ভাগ্যজনক ভাবে হয়ে গেছে, তো দুর্ভাগ্যজনক ভাবে যখন একটা মৃত্যু হয়েছে সেটা তো এড়ানো যাওয়ার কথা না, অ্যাভয়েডেবল তো হওয়ার কথা না, অ্যাভয়েডেবল হবে না, এটা টক্সিক হবে অথবা আনডিটারমাইন্ড যেটা উনি বলছেন। আনঅ্যাভয়েডেবল হতে পারে, কিন্তু আনঅ্যাভয়েডেবল হওয়ার উপায় তো নাই, কারণ এখানে দেখেন যে উই শুড টেক অ্যাভার্ট অ্যাকশনস টু কন্ট্রোল দিস প্রবলেম, ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট টু অ্যাভয়েড দিস আননেসেসারি ডিজিজ। এখানে আমি অলরেডি অ্যাভয়েড বসা দিচ্ছি, তো এইখানে আমি অ্যাভয়েড ছাড়া কিন্তু আর কোনো বসানোর অপশন নেই, কারণ আপনি যদি অ্যাভয়েডটা এইখানে বসায় ফেলেন, টক্সিকের জায়গায় বসায় ফেলেন, তখন দেখবেন যে আপনি এইখানে বসানোর মতো কিছু পাচ্ছেন না, যে ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট টু ড্যাশ দিস আননেসেসারি ডিজিজ, টু রেজাল্ট দিস আননেসেসারি ডিজিজ হয় না, টু ডিটারমাইন দিস আননেসেসারি ডিজিজ হয় না। সো এইখানে অ্যাভয়েডটা বসবে, আর এইখানে যদি অ্যাভয়েড বসে একটা জিনিস দুইবার ইউজ হইতে পারে না। ঠিক আছে, এতে আনঅ্যাভয়েডেবল হয়, কারেক্ট হয়, এতে আনঅ্যাভয়েডেবল মানে অর্থ অনুযায়ী কারেক্ট হয়, কিন্তু একবার এখানে অ্যাভয়েড ইউজ করে ফেলে আই নাম্বারটা কানেক্ট করা যাবে না। আই নাম্বারটাকে কারেক্ট করতে হলে এখানে অ্যাভয়েড বসে এতে হয় টক্সিক অথবা হচ্ছে আমাদের মানে কি বলা যায় আনডিটারমাইন্ড বসানো যেতে পারে, কিন্তু টক্সিক বা আনডিটারমাইন্ড ছাড়া অন্য কোনোটা এখানে বসার উপায় নাই। ওকে, ডেথ অ্যাভয়েডেবল হয় না, এক্স্যাক্টলি। সো এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পারছেন, আপনারা যে ক্লাসটা নিয়েছেন মানে আপনাদের কি মনে হয় ক্লাসটা করে যে আপনাদের এই জিনিসটা নিয়ে যে কনফিউশন ছিল বা এই জিনিসটা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা দেখে থাকে সেটা কি কতটুকু ক্লিয়ার হয়েছে বা আপনারা জিনিসটা বুঝতে পারছেন? একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা করলেন, এই পর্যন্ত কি আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার? বোর্ড কোশ্চেন গুলো কিভাবে করতে হবে, একটা প্যাসেজ কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে, কোনটা রাইট কোনটা রং, এটা নিজে থেকে কিভাবে জাজ করতে হয়, এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন এখন? একটু বলেন তোমাকে। কারণ ক্লাস শেষ আমাদের,
আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো কনফিউশন না থাকে আজকের মতো ক্লাস শেষ করে দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আবার আপনাদের কাছে আন্তরিকভাবে সরি। যেহেতু অফিসটা দূরে, তো একটু সময় লেগে গেছে আসতে। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসে হচ্ছে আপনাদের মোস্ট অ্যান্টিসিপেটিং টপিক ক্লোজ টেক্সট উইদাউট ক্লোজ, ওই উইদাউট ক্লোজার টপিকটা নিয়ে আসবো ইনশাল্লাহ। উইদাউট ক্লোজার টপিকটা নিয়ে একদম ইনডেপথ আলোচনা হবে। সেখানে ওই ক্ষেত্রে যেহেতু আমাদের চয়েস থাকে না, ওইখানে মাল্টিপল ওয়ার্ডস বসতে পারি। উইথ ক্লোজ যেভাবে সলভ করছে না, ঠিক সেম ভাবেই আরেকটু মাথাটা খাটায়, আরেকটু খুব মানে কি বলা যায়, মানে আরেকটু মাথা খাটায় ঠান্ডা মাথায় এবং বুদ্ধি খাটে, আমাদেরকে ওইগুলা দেখতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে? এক্সাম নিয়েন, এক্সাম আমি নেয়ার চেষ্টা করব। এক্সাম নিলে কিভাবে নিতে পারি, এক্সাম নেওয়ার কথা ভাবতেছি, কিন্তু এখন এক্সামটা নর্মালি আমরা তো এমসিকিউ এক্সাম নেই, ঠিক আছে? ফর্মে তো সেভাবে বোর্ড কোশ্চেন নেওয়া যায় না, তো ওই জন্য এক্সামের ব্যাপারটা কি করা যায় বা এক্সামের জায়গা এটার অল্টারনেট কি হতে পারে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমি শীঘ্রই জানাই দিব। সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।